Honorable Chairperson of this webinar and the BD physician, the organizer, and the dear participant who are in the Facebook and in the direct participation in the webinar. I welcome everybody today's talk on clinical approach to spinal cord syndromes and paraplegia. Everything should be made as simple as possible, but not simpler. এই উক্তিটা করেছিলেন আলবার্ট আইনস্টাইন। ওই উক্তির ভিত্তিতে আমি চেষ্টা করব নিউরোলজি যেহেতু একটা টাফেস্ট সাবজেক্ট ফর বোথ দ্য স্টুডেন্ট এন্ড দি টিচার, এটাকে যত সিম্পলিফাইড ওয়েতে, যত সিম্পল ওয়েতে প্রেজেন্ট করার জন্য। নিউরোলজি কিন্তু ইজ এ সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। অনেকটা আমরা সিম্পল ম্যাথের মতো মনে করতে পারি। সিম্পল ম্যাথ যেমন আপনার যদি মিলে যায় তাহলে কিন্তু আপনি 100-এ 100 পাবেন, কিন্তু যদি না মিলে তাই কিন্তু 0। তো এই জন্য নিউরোলজিও কিন্তু ইফ ইউ ক্যান ডায়াগনোজ প্রপারলি ইট ইজ 100% সাকসেসফুল, বাট নার্ভাস সিস্টেম ইজ হাইলি কমপ্লেক্স। আমি নিজেও আজকে কিছুটা নার্ভাস, যেহেতু এটা নার্ভাস সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। পাশাপাশি এমন একজন বিখ্যাত নিউরোলজিস্ট আজকে আমাদের এখানে চেয়ারপারসন হিসেবে আছেন, সেই হিসেবে আমি কিছুটা নার্ভাস। তারপরে দেখি কতটুকু আমরা এগিয়ে যেতে পারি। প্যারাপ্লেজিয়া ইজ আনকমন। এটা অত বেশি হেমিপ্লেজিয়ার মতো কমন না, কিন্তু ইট ইজ ভেরি কমন ফর দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং অলসো ইম্পর্টেন্ট টু রিচ এ ডায়াগনোসিস দোজ হু সাফার্ড ফ্রম প্যারাপ্লেজিয়া। And for this, thorough and systemic approach is needed for making an accurate localization of the lesion and arriving at etiological diagnosis. After the neurological examination, we should everybody ask 3 questions for solution of this problem. Any neurological solution. First question, is there any lesion? সত্যি কি আসলে কোনো নিউরোলজিক্যাল সমস্যা আছে কিনা, না এটা একটা মেটাবলিক সমস্যা বা এটা একটা মাসকুলার ডিসঅর্ডার। যদি আমরা নিউরোলজিক্যাল সমস্যা মনে হয় তাহলে আমাদের দেখতে হবে হোয়াই ইজ দ্য লিশন, কেন লিশনটা হলো। সেকেন্ড কোয়েশ্চেন আসবে হোয়ার ইজ দ্য লিশন, কোন জায়গাতে এই সমস্যাটা তৈরি হয়েছে। থার্ড কোয়েশ্চেন হবে হোয়াট ইজ দ্য লিশন, কোন টাইপের লিশন এটা। তাহলে আমরা যদি 1 by 1 অ্যানালাইসিস করতে যাই তাহলে আমরা দেখতে পাই হোয়ার ইজ দ্য লিশন। তাহলে হোয়ার ইজ দ্য লিশন বলতে আমরা কি কোথায় থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে। আমরা যদি টোটাল নিউরোলজি সিস্টেমকে একটা সেরিব্রাল কর্টেক্স থেকে শুরু করে আপ টু দ্য মাসেল, দেয়ার ইজ এ 9 পয়েন্ট হোয়ার উই ক্যান সি দ্য ডিফারেন্ট টাইপস অফ লিশন, এবং প্রত্যেকটা লেভেলের কিন্তু কর্টিক্যাল লিশন বা সাবকর্টিক্যাল লিশন বা ব্রেন স্টেম লিশন, এদের প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু কি মেসেজ বা কি পয়েন্ট আছে যেটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারি। যেমন কর্টিক্যাল লিশনে যদি হয় তাহলে দেখা যায় ফেস এন্ড আপার লিম ইজ মোর এফেক্টেড দেন দি লেগ। আর যদি সাবকর্টিক্যাল লিশন হয় যেমন ইন্টারনাল ক্যাপসুলা হয় তাহলে দেখা যায় ডেন্স হেমিপ্লেজিয়া, বোথ লেগ এন্ড ফেস ইকুয়ালি এফেক্টেড। এটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, আরো অনেকগুলি পার্থক্য আছে। কর্টিক্যাল সেন্সেশন, জেনারেল সেন্সেশন, এগুলি ব্যাপার নিয়ে পার্থক্য আছে। আর ব্রেন স্টেমের সবচেয়ে কি মেসেজ হলো ইপসিলেটারাল ক্যানিয়াল নার্ভ লিশন, অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া বা লিশনটা থাকবে, ক্রস প্যারালাইসিস যেটাকে আমরা বলে থাকি। আজকে আমাদের টপিকটা হলো স্পাইনাল কর্ড, এটা আমরা লেটার ডিসকাশন করব। আর অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে যে লিশনটা শুরু হয় সেটা হলো আসলে লোয়ার মোটর টাইপ অফ নিউরল লিশন। তারপর আসে নার্ভ রুট লিশন, পেরিফেরাল নার্ভ লিশন, নিউরোমাসকুলার জাংশন, আলটিমেটলি দেয়ার ইজ এ মাসেল লিশন। সুতরাং যখনই আমরা কোনো নিউরোলজিক্যাল প্যাথোলজি বা অ্যাবনর্মালিটি দেখব তখন আমাদেরকে এই পয়েন্টগুলি অ্যানালাইসিস করে একটা অ্যানালাইসিস করে এক্সক্লুশন করে আমাদেরকে কোথায় হোয়ার ইজ দ্য লিশন এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। সেকেন্ড হলো হোয়াট ইজ দ্য লিশন। হোয়াট ইজ দ্য লিশনকে বিভিন্নভাবে বলা যায়। আমি এখানে যেটা দেখিয়েছি সেটা হলো হোয়াট টাইপ অফ লিশন, ইজ ইট আপার মোটর নিউরন লিশন অর ইট ইজ লোয়ার মোটর নিউরন লিশন। তা আমরা এগুলি সব আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে আমরা জানি আপার মোটর নিউরন লিশনে
কোনো মাসেল অ্যাট্রোপি হয় না, অ্যাট্রোপি হলো অনেক লেটেস্ট স্টেজে হয়, যেটা লোয়ার মোটর নিউরনে খুব আর্লি স্টেজে অ্যাট্রোপি হয়ে যায় এবং একটা গ্রুপ অফ মাসেল এফেক্টেড হয়, কিন্তু লোয়ার মোটর টাইপের ইন্ডিভিজুয়াল muscle may be affected. Tone, usually tone is increased. On the lower motor type, it is decreased. Upon DTR, deep tendon reflex is increased. On the other hand, it is decreased. Muscle fasciculation, which is one of the predominant features of lower motor type of neuronation. এবং যেটা আমরা প্লান্টার এক্সটেনসর বা বেবিনেসকে সাইন বলি, যেটা আমরা আপার মোটর সাধারণত এক্সটেনসর, এটাতে লোয়ার মোটর টাইপে আমরা দেখি এটা ফ্লেক্সর। এবং ডিস্ট্রিবিউশন অফ মাসেল, এটা সাধারণত প্রিমিডিয়াল গ্রুপ অফ মাসেল হয়, এটা ডিস্টাল এবং সেগমেন্টাল মাসেল হতে পারে। এটা আমাদের বেসিক কনসেপ্ট অ্যাবাউট দ্য আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর নিউরোনেশন। তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখবো, হোয়েদার ইট ইজ আপার মোটর অর সেকেন্ড মোটর লোয়ার মোটর টাইপ অফ নিউরোনেশন। আমাদের থার্ড কোয়েশ্চেন আসবে, হোয়াই ইজ দ্য লিশন, কেন লিশনটা হলো। আমরা জানি কতগুলি আমাদের বেসিক নর্মস আছে। এই লিশনটা যে কোনো ডিজিজ, নার্ভাস সিস্টেম বা যে কোনো সিস্টেমের মধ্যে লিশনটা এটা হেরিডিটি বা জেনেটিক হইতে পারে, এটা কনজেনিটাল হইতে পারে, ভাস্কুলার, ট্রমাটিক, ইনফেক্টিভ, নিওপ্লাস্টিক, ডিজেনারেটিভ, ইনফ্ল্যামেটরি, টক্সিক অ্যান্ড ফাংশনাল। যেমন আমাদের নার্ভাস সিস্টেমে যদি আমরা প্যারাপ্লেজিয়া ধরে থাকি, তাহলে দেখেন হেরিডিটি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। ভাস্কুলার লিশন হইতে পারে, স্পাইনাল আর্টারি ইনফাকশন হইতে পারে, অথবা ভাস্কুলাইটিস হইতে পারে, ডিউ টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইতে পারে, পজ ডিজিজ হইতে পারে, এনি ইন্ট্রাস্পাইনাল অর এক্সট্রাস্পাইনাল গ্রোথ হইতে পারে, ডিজেনারেটিভ সার্ভাইকাল ডিস্ক স্পন্ডিলোসিস হইতে পারে, অথবা আমরা যেটা ট্রান্সভার্স পাইলাইটিস অথবা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হইতে পারে, টক্সিক ডিউ টু আমরা লেথিরিজম বলতে পারি, এবং অন্যান্য যদি কপার টক্সিসিটি হয় এটা তো হতে পারে, এবং ফাংশনাল প্যারাপ্লেজিয়া হতে পারে। সুতরাং আমরা এই পয়েন্টগুলো আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের কস্টটা অনেকাংশে বেরিয়ে আসবে। নেক্সট হলো আমরা যদি দেখি অ্যানাটমিটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে বললাম অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এটা ভেন্ট্রাল রুট এবং পোস্টেরিয়র হর্ন সেল থেকে ডরসাল রুট, দুইটা মিলে আমাদের ক্যানিয়াল নার্ভ, সরি পেরিফেরাল নার্ভ, এবং এটা ডরসাল রুট গ্যাংলিয়া, যেটা সেন্সরি রিলে স্টেশন, এবং আলটিমেটলি এটা মাসেলের সাথে একটা নিউরোমাসকুলার জাংশন অ্যান্ড দি মাসেল। সুতরাং এই অ্যানাটমিতে আমাদের নিউরো অ্যানাটমি আসলে খুবই ইম্পর্টেন্ট যদি আমরা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ ডায়াগনোস করতে যাই। আরেকটা বেশি ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন অফ সোমাটোসেন্সরি। আমরা এখানে যে রেড মার্কগুলি দেখিয়েছি সেটা হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে দুইটা গ্রুপ আমরা বললাম, একটা পিরামিডিয়াল ট্র্যাক্ট, ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল এবং অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল, আর হলো এক্সট্রা পিরামিডিয়াল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, অলিভোস্পাইনাল, সো অ্যান্ড সো। আর অন্যদিকে আমরা যদি দেখি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, যেগুলি সেন্সরি টুয়ার্ডস দ্য ব্রেইনের দিকে যাচ্ছে, সেটা হলো ডরসাল কলাম, যেটা ব্লু কালার। আমরা এখানে দুইটা নিউক্লিয়াসের কথা জানি, স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, যেগুলি সেরিবেলামে চলে যাচ্ছে। অ্যান্টেরিয়র ল্যাটেরাল সিস্টেমের মধ্যে আছে ল্যাটেরাল স্পাইনোথেরামিক ট্র্যাক্ট এবং অ্যান্টেরিয়র স্পাইনোথেরামিক ট্র্যাক্ট। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন এই স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, দি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য দিস ট্র্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য সাইন অ্যান্ড সিমটম। যেমন আপনি ধরুন, যদি আপনি দেখা যায় যখন এক্সটার্নাল কম্প্রেশন হবে ফ্রম আউটসাইড, দি স্পাইনাল কর্ড কম্প্রেশন হবে, তখন কিন্তু স্যাক্রাল রিজিয়ন ইজ মোর কমনলি এফেক্টেড ইন দ্য পিরামিডিয়াল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কিন্তু দেখা যায় আর স্যাক্রাল যে সেন্সরি সিস্টেম, এটাই প্রথম এফেক্টেড হবে। অন দি আদার হ্যান্ড, যদি সেন্ট্রাল লিশন হয়, স্যাক্রাল উইল বি স্পেয়ারিং and the cervical region is more commonly affected due to arrangement of these fibers in the spinal cord. সুতরাং এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কোন দিকের কোন অ্যারেঞ্জমেন্টটা থাকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। যদি ইন্ট্রামেডুলারি কোনো গ্রোথ যদি এক্সপান্ড করে ধীরে ধীরে বাহিরের দিকে আসে, তাহলে কোথায় ইনভলভমেন্ট হবে। যেমন স্পাইন, এই যে সেন্ট্রাল ক্যানেলের খুব কাছাকাছি আমাদের বাউল ব্লাডার এরিয়াগুলি থাকে, সুতরাং আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট ইন কেস অফ সেন্ট্রাল লিশন। কিন্তু পেরিফেরাল লিশনে অ্যাডভান্স স্টেজে গিয়ে এটা কিন্তু দেখা যাবে, তখন আমাদের বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয়। তাহলে আমরা এভাবে কিন্তু স্পাইনাল কর্ড কম্প্রেশন ফ্রম আউটসাইড টু ইনসাইড, ফ্রম ইনসাইড টু আউটসাইড, এটা আমরা সহজে বুঝতে পারবো এই ধরনের প্রেজেন্টেশন দিয়ে। এটা আরো পরিষ্কার হবে আমরা যখন আরো ডিটেলস একটু আলাপে যাব। আর আমরা 31 পেয়ারস অফ
স্পাইনাল নার্ভ সহ আমাদের 4টা সেগমেন্ট আছে। এখানে একটা লোয়ার পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড যেটা L1 এর শেষে শেষ হয়ে যায়, কিন্তু এর নিচের অংশটা হলো কোনাস মেডুলারি, যেটা এর পরে হলো একটা আমাদের হর্স টেইল অ্যাপিয়ারেন্স আছে, বান্ডেল অফ নার্ভ রুট যেটাকে আমরা বলি কোনাস কর্ডা ইকুইনা। এই জায়গাও লিশন হয়, আবার কোনাস মেডুলার লিশন হয়। কোনাস মেডুলার লিশনটা কিন্তু পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড। এটা অবশ্যই ধরে নিতে হবে আমাদের এটা আপার মোটর টাইপ অফ নিউরো লিশন। আর যখন কর্ডা ইকুইনি ইনভলভমেন্ট করবে তখন আমাদের ধরে নিতে হবে এটা লোয়ার মোটর টাইপ অফ নিউরো লিশন। এই বেসিক কনসেপ্ট যদি আমরা আমাদের থাকে তাহলে আমরা ইজিলি ওদের সাইন সিনড্রোমগুলি বুঝতে সুবিধা হয়। আপার স্পাইনাল নার্ভে কিন্তু আরেকটা বিষয় আছে, সবগুলি নার্ভ কিন্তু ভার্টিব্রাল বডির উপর দেয়, কিন্তু 7 এর পর থেকে এটা ভার্টিব্রাল বডির নিচে দিয়ে যায়, যেহেতু এখানে 8টা ভার্টিব্রা 8টা নার্ভ। তাহলে এটাও একটা আমাদের অ্যারেঞ্জমেন্টটা মনে রাখার বিষয়, নিউরো অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য স্পাইনাল নার্ভ এন্ড হাউ দে আর এক্সিটিং ফ্রম দ্য স্পাইনাল ক্যানেল। আমরা ডিফারেন্ট টার্মিনোলজি জানি, এই টার্মিনোলজিগুলি আমরা মনো, যেটা সিঙ্গেল, হেমি part of the body is affected, arm, leg and sometimes face also affected. আজকে আমাদের টপিকটা হলো প্যারাপ্লেজিয়া অথবা লোয়ার লিম্ব যেটাকে আমরা বলে থাকি, আর কোয়াড্রিপ্লেজিয়া অথবা এটাকে বলা হয় টেট্রাপ্লেজিয়া। ইউজুয়ালি দি লিশন শুড বি ইন দা সার্ভাইকাল রিজিয়ন। আরেকটা শব্দ মধ্যে ইউজ করা হয় ডাইপ্লেজিয়া, যখন দেখা যায় দি লেগ ইজ মোর এফেক্টেড দি আর্ম। এটা কিছু কিছু সেরিব্রাল প্যারাপ্লেজিয়াতে হইতে দেখা যায়। এগুলো আমরা সবাই জানি মোটামুটি। আমরা এখন নেক্সট আসি মাইলোপ্যাথি। মাইলোপ্যাথি শব্দটার অর্থই হলো এনি লিশন ইন দা এনি প্যাথোলজি ইন দা স্পাইনাল কর্ড, ইট ইজ অলওয়েজ আপার মোটর নিউরো লিশন। আর রেডিকুলোপ্যাথি অলওয়েজ পেইনফুল, ইট ইজ দা নার্ভ লিশন। যখন এই পেইন হবে, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে নিই লাম্বাগো সাইটিকা সিনড্রোম, খুবই পেইনফুল একটা কন্ডিশন, ইট ইজ এ লোয়ার মোটর টাইপ। সুতরাং এই শব্দগুলি বিভিন্ন সময় আসবে, এই জন্য আমরা কিছুটা আগে টার্মিনোলজিগুলি একটু এক্সপ্লেন করে দেওয়া হলো। এখন হাউ দি প্রেজেন্টেশন অফ দ্য স্পাইনাল কর্ড ডিসঅর্ডার। এই স্পাইনাল কর্ডকে আমরা 8টা সিনড্রোম, যদিও এখানে কর্ডাইকুনিটা দেখানো হয়েছে টু কম্পেয়ার উইথ দ্য কোনাস মেডুলারি সিনড্রোম, কিন্তু আসলে আমাদের কমপ্লিট আমাদের বেসিক্যালি হলো 7টা স্পাইনাল কর্ড সিনড্রোম আমরা দেখতে পাই। একটা হলো কমপ্লিট স্পাইনাল কর্ড সিনড্রোম, যেমন আমরা ক্লাসিক্যাল এক্সাম্পল হলো ভাইরাল ট্রান্সভার্স মাইলাইটিস, টোটাল স্পাইনাল কর্ড ইজ ট্রান্সেক্টেড। আর ব্রাউন সিকটকে আমরা যেটা বলে থাকি হেমি স্পাইনাল কর্ড, যেমন এমএসএ হতে পারে, কম্প্রেশন হতে পারে, স্টেপ ইনজুরিতে হতে পারে। অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড, যেটা আমরা পরবর্তী ছবিতে দেখাবো, স্পাইনাল কর্ডের 2/3টা কিন্তু অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দ্বারা সাপ্লাই হয়। আমাদের কিন্তু আনপিয়ার একটাই স্পাইনাল আর্টারি আছে অ্যান্টেরিয়র, পোস্টারে কিন্তু স্পাইনাল আর্টারি দুটো আছে। এটাও আমাদের জানা থাকতে হবে। এই জন্য অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যেহেতু এটা সিঙ্গেল, সুতরাং এটা যদি থ্রম্বোসিস হয় তাহলে 1/3 অফ দ্য স্পাইনাল কর্ড ইজ ইনফাক্টেড। পোস্টেরিয়র কর্ড, সেটা ভিটামিন B12 যেটা আমরা দেখি ডরসাল কলামটা এফেক্ট হয় তখন আমরা পোস্টেরিয়র কর্ড। আর সেন্ট্রাল কর্ড, যখন সেন্ট্রাল কর্ড ক্যানেল সহ বিশেষ করে সিরিংস তৈরি হয় অথবা নিউরোমাইলিটিস অপটিকা হয়, তখনই আমরা দেখতে পাই। আর কোনাস মেডুলারি হলো লাস্ট পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড, যেটা কনিক্যাল শেপ, এটাই আমরা আপার মোটর নিউরোলিস্ট। এটা ভাইরাল হইতে পারে, অন্যান্য কম্প্রেশনও হইতে পারে। কর্ডাইকুনিটা সাধারণত দেখা যায় কম্প্রেশন কোন স্পাইনাল টিউমার বা পলিরেডিকুলোপ্যাথিতেও হয়, ভাইরাল পলিরেডিকুলোপ্যাথি। সুতরাং আমরা যখন স্পাইনাল কর্ড সিনড্রোম চিন্তা করব, তখন কোন ধরনের সিনড্রোম এফেক্টেড, কমপ্লিট, ইনকমপ্লিট, অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট, সেন্ট্রাল অর কোনাস মেডুলারিস অর কর্ডাইকুনাস সিনড্রোম। তাহলে আমরা যদি একটা একটা দেখি, এই ছবিটা যদি একটু মনে রাখতে পারি আমরা, তাহলে অনেক কিছু কিন্তু ইজি হয়ে যায়। কমপ্লিট টোটাল ট্রান্সেকশন, ব্রাউন সিকট হেমি। আর যেটা সেন্ট্রাল কর্ড লিশন, যেটা জাস্ট অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল কর্ড থেকে শুরু হচ্ছে। আর যখন পোস্টেরিয়র কলাম লিশন হয় তখন আমরা দেখতে পাই এই যে পোস্টেরিয়র ডরসাল কলাম ইজ এফেক্টেড, যেমন টেবিস ডরসালিস টার্সিয়াল লেভেল অফ সিফিলিসে হয়। আর পোস্টেরিয়র কলাম প্লাস লেটার কলাম যখন এফেক্ট হয়, যেটাকে আমরা ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ডিজেনারেশন, ডরসাল কলাম এন্ড দি লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, দুইটা কম্বাইন্ড।
আর যখন কম্বাইন অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড দি লেটারাল কলাম, যেটা আমাদের অ্যামাইট্রোপিক লেটারাল স্ক্লেরোসিস হয়, তখন আমরা মোটর নিউরন ডিজিজ তখন এভাবে দেখি। পিওরলি শুধু অ্যান্টেরিয়র হর্ন সেল সিনড্রোম হতে পারে, যেমন ক্লাসিক্যাল এক্সাম্পল হলো আমাদের পোলিওমাইলাইটিস। একসময় আমাদের সেটা অনেক বেশি কেস ছিল, এখন ডিউ টু ইমিউনাইজেশন অলরেডি ইরাডিকেটেড। আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যখন ইনভলভ হবে, তখন অ্যান্টেরিয়র হর্ন সেল, লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং সাম অফ দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, টোটালি বলতে গেলে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল কর্ড ইজ এফেক্টেড যখন অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন হয়। এভাবে আমরা সাইট অফ লিশন দেখে আমাদের সাইন এবং সিমটমগুলি ইজিলি আমরা মনে রাখতে পারবো, কিন্তু এটা আসলে মুখস্থ করে রাখা খুব ডিফিকাল্ট। যদি আমরা জিনিসটা বুঝে যাই তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখন আসি, হোয়াট আর দ্য ফিচার্স অফ স্পাইনাল কর্ড ডিজিজ। এখানে কিছু সিমটম এন্ড সাইন থাকবে at the level of lesion and below the level of lesion। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। below the level of lesion it is always upper motor neuron type, এবং স্পাইনাল কর্ড লিশন টু টাইপস হতে পারে। একটা আউটসাইড থেকে প্রেসার দিয়ে, এটাকে বলা হয় কম্প্রেসিভ, আর নন কম্প্রেসিভ উইথাউট এনি প্রেসার ইফেক্ট অন দ্য স্পাইনাল কর্ড। এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় অনেকগুলি কেসের ক্ষেত্রে বাউল এন্ড ব্লাডার ইনভলভমেন্ট ইনভেরিয়েবলি প্রেজেন্ট, স্পেশালি হোয়েন দেয়ার ইজ এ কমপ্লিট সিনড্রোম। এবং যখন দেখা যায় ইন্ট্রামেডুলার লিশনগুলি হয়, ভিতর থেকে বাইরের দিকে আসে, এরাই বেশি আর্লিয়েস্ট বাউল ব্লাডার ইনভলভমেন্ট হতে পারে। এবং স্পাইনাল কর্ড লিশনগুলিতে আমরা দেখি দেয়ার শুড বি এ ডেফিনিট সেন্সরি লেভেল। আপনি যদি T10 লেভেলে যদি একটা দেখা যায় বিলো দ্য T10, এই পর্যন্ত আর কোনো সেন্সেশন নাই। এটাও আমাদের একটা ল্যান্ডমার্ক সাইন টু ডিটেক্ট দি স্পাইনাল কর্ড লিশন। তাহলে আমরা মোটর লিশন, সেন্সরি লিশন, বাউল ব্লাডার ইনভলভমেন্ট, এই তিনটাকে যদি আমরা একসাথে পাই মোর অর লেস, তখন আমরা ধরে নিই ইট ইজ এ স্পাইনাল কর্ড লিশন। এরপরও কিছু এক্সেপশন তো অবশ্যই আছে, আমরা পরে ডিটেলস আলাপ করব। সিমটম, স্পাইনাল কর্ড কম্প্রেসিভ যে স্পাইনাল কর্ড আছে, এদের সবচেয়ে বেশি হয় একটা ব্যাক পেইন অথবা রুট পেইন হয় তখন, এবং দিস পেইন ইজ এক্সাজারেটেড বাই দ্য আইদার কফিং, স্নিজিং অর স্ট্রেনিং। এবং প্যারেস্থেসিয়া, রোগী একটু নামনেস, কোলনেস বা প্যারেস্থেটিক সেন্সেশনও বলতে পারে ইন দ্য লোয়ার লিম্ব। ইট ইজ দ্য আর্লিয়েস্ট সিমটম যখন কিন্তু রোগ শুরু হচ্ছে। এটা যদি আমি আর্লিয়েস্ট স্টেজে বুঝতে পারি, তাহলে ইজিলি ডায়াগনোসিস করা সহজ এবং রোগীর কিউরেটিভ চিকিৎসা দেওয়া সহজ। কিন্তু যখন একদম কমপ্লিট হয়ে যায়, আমরা যখন অ্যাডভান্স স্টেজে আসে, তখন ডায়াগনোসিস ইজি বাট পেশেন্ট বেনিফিট ইজ লেস। আর মোটর সিমটম গুলি অনেকভাবে আসতে পারে, উইকনেস, হেভিনেস, স্টিভিনেস। একটা রোগী বলতে পারে আমার পায়ের স্যান্ডেল খুলে পড়ে যাচ্ছে, একটা হাতের থেকে জিনিস পড়ে যাচ্ছে। এই ধরনের যদি কমপ্লেন করে, তখন আমাদের উইকনেসটার কথা সন্দেহ করতে হবে। অলসো দেয়ার ইজ এ প্রবলেম অফ দ্য স্পিন্টার, আইদার ইন দ্য ফর্ম অফ আর্জেন্সি, হেজিটেন্সি অর ইনকন্টিনেন্স অর রিটেনশন মে বি প্রেজেন্ট। সুতরাং আমাদের পেইন, সেন্সরি ইম্পর্টেন্ট, সেন্সরি সেন্সেশন অ্যাবনর্মাল, এটাও। আরেকটা জিনিস হলো সেন্সেশনটা অনেক সময় বেল্টের মতো, পিঠের পিছন দিক থেকে শুরু করে সামনের দিকে চলে আসে, মনে হয় যে একটা বেল্ট লাইক সেন্সেশন রোগী বলতে পারে। আমাদের যদি থোরাসিক সেগমেন্ট হয়, তাহলে বলতে পারে যে এটা দি পেইন রেডিয়েট অলসো টু দ্য ফ্রন্ট সাইড। এটা কিন্তু অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয় উইথ আদার ফর্মস অফ পেইন লাইক আইএসডি অর লাং প্যাথোলজির পেইনের মতো মনে হতে পারে। কিন্তু আমাদের এই জন্য দি পেইন সেন্সেশনকে একটু গুরুত্ব দিতে হবে when we are thinking of a spinal cord compression. সাইনটা খুব ইম্পর্টেন্ট টু লোকালাইজ দ্য স্পাইনাল কর্ড লিশন। একদম সিম্পলিফাইড ওয়াতে বলা যায়, C5 ভার্টিব্রার উপরে যদি, C5 সেগমেন্টের উপরে যদি কোনো লিশন হয়, তাহলে কোয়াড্রিপ্লেজিয়া হবে, অল আর স্পাস্টিক টাইপ অফ প্যারাপ্লেজিয়া। আর C5 to T1 যদি হয়, আপার লিমে লোয়ার মোটন টাইপ, লোয়ার লিমে আপার মোটন টাইপ, যেটা আমরা অ্যামাইট্রোপিক লেটারাল স্ক্লেরোসিস দেখে থাকি। There may be very severe intercostal muscle may be involved. Thoracic segment যদি হয় T1 to T12, তাহলে শুধু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া থাকবে, আপার লিম্ব উইল বি স্পেয়ার। আর যদি করাইকুনি হয়, স্পাইনাল কর্ড যেখানে শেষ হয়ে যায়, সেখানে হলে করাইকুনিটা আসলে লোয়ার মোটন টাইপ হবে না, এটা আসলে একটু ভুল হয়েছে। এটা
আপার সরি কোয়াডা এখনই ঠিক আছে, কোনাস মেডুলাতে আপার মোটর, কোয়াডা এখনইতে লোয়ার মোটর টাইপ লাইক। আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের কাছে যখন রুগীরা আসে, আমরা যখন এই কোনো রুগীর, এটা আমার একটা অবজারভেশন, হয়তো অন্যান্য যারা প্যানালিস্ট আছে ওনারও অবজারভেশন থাকতে পারে, দেখা যায় আমরা সবাই এক্সরে করি লাম্বার স্পাইন, এমআরআই করি লাম্বোসার্কাল স্পাইন, কিন্তু এটা স্পাইনাল কর্ড তো ওখানে থাকে না। সুতরাং যখনই কোনো প্যারাপ্লেজিয়া হবে, উই শুড রিমেম্বার অলওয়েজ দি লিশন ইন দ্য thoracic segment, not in the spinal cord segment. কারণ প্যারাপ্লেজিয়া লোয়ার লিম্ব যদি হয় এটা লোয়ার মোটর নার্ভ হবে, কিন্তু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অলওয়েজ ইন দ্য thoracic segment, নাহলে আমাদের ইনভেস্টিগেশন রং হয়ে যেতে পারে, আমাদের ডায়াগনোসিস মিস হয়ে যেতে পারে। আরেকটা বিষয়, স্পাইনাল কর্ডের সেন্সরি লেভেল ডিটেক্ট করার জন্য, এটা আমরা সবাই জানি, এটা আমাদের অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ড নলেজ, লোয়ার সার্ভাইকালে একটা ভার্টিব্রা যোগ করতে হয়, আপার থোরাসিকে দুইটা ভার্টিব্রা লেভেল যোগ করতে হয় আমাদের, যেহেতু স্পাইনাল কর্ডটা আমাদের যে ভার্টিব্রা ক্যানেলের চেয়ে অনেক বেশি ছোট, এবং আমাদের থোরাসিক 10 হয় L1 L2 ইকুইভ্যালেন্ট, 11 হয় L3 4, এটা আমাদের সেন্সরির জন্য একটু মনে রাখার দরকার আছে। এগুলি রুল অফ সেন্সরি ডার্মাটোম, এটা একটা টোটাল যদি আমরা বডিতে দেখি, C3 ন্যাপ অফ দ্য নেক, T3 এক্সিলা, T4 নিপল সাইজ, দো ইট ইজ ভেরিয়েবল, L3 হলো নি, S3 হলো পেরিয়ানাল নিজিয়াম। এই জন্য আমাদের বডিতে কিন্তু একেবারে C1 টু S5 পর্যন্ত আমাদের একটা পয়েন্ট, আরো অনেক পয়েন্টগুলি আমাদের জানা থাকলে সুবিধা সেন্সরি লেভেল ডিটেক্ট করার জন্য। এটা জাস্ট আমাদের কম্পারেটিভ লেভেল অফ ভার্টিব্রাল বডি উইথ দ্য আমাদের সেন্সরি ডার্মাটোম কোথায় কোথায় হইতে পারে, দুই সেগমেন্ট নিচে আমরা এটা দেখব। আরেকটা বিষয়, আমরা যে সেন্সরি লেভেলটা বললাম, এখানে টোটাল যখন ট্রান্সেকশন হয়, যেমন আমরা ধরে রাখি একটা লেভেল T10 লেভেল একটা কমপ্লিট ট্রান্সেকশন হলো, তখন ওর সেন্সরিটা দেখা যায় কতটুকু টোটাল সেন্সরি লস, পেইন, টাচ, টেম্পারেচার, সেন্স অফ পজিশন, ভাইব্রেশন, এভরিথিং। কিন্তু আমরা যখন দেখি হেমিসেকশন হয় T3 লেভেলে, দেখেন ইপসিলেটারাল আমরা দেখে যাই ওখানে অ্যানালজেসিয়া, পেইন এন্ড টেম্পারেচার, কিন্তু অপোজিট সাইডে কন্ট্রালেটারাল আমাদের পেইন এন্ড ইপসিলেটারাল পেইন এন্ড ভাইব্রেশন, পজিশন ভাইব্রেশন, সেন্সেশন লস হয়, কন্ট্রালেটারাল পেইন এন্ড টেম্পারেচার লস হয়, যখন বাউন্ড সিকট সিনড্রোমে। আর যদি আমরা দেখি সিরিঙ্গোমাইলিয়া সাধারণত আপার সার্ভাইকেল ইয়েতে বেশি হয়, এই জন্য আমরা কেপ ডিসোসিয়েটেড সেন্সরি লস হয়। এবং যখন আমরা দেখি T3 থেকে T6, তখন কিন্তু দেখা যায় স্যাক্রাল সেন্সেশন ইজ স্পেয়ার, যেহেতু এটা বাইরের থেকে আসে, সুতরাং স্যাক্রামটা যেহেতু লেট অ্যাডভান্স স্টেজে এটা ইনভলভমেন্ট করে। আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যখন সিনড্রোম হয়, তখন আমরা দেখব এখানে বেশিরভাগ পোস্টেরিয়র কলাম ইজ স্পেয়ার, যেহেতু পোস্টেরিয়রলি এটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাই নাই, এটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাই দিয়ে থাকে। আর যখন রেডিকুলোপ্যাথি হয়, যেমন লাম্বাগোসাইটের ক্ষেত্রে আমরা ওই রুট যেটা স্যাক্রাল L5 S1 যেটা সাপ্লাই দেয়, ওই অংশটাতে আমরা সেন্সরি লস পাই। আর আমরা যখন পেরিফেরাল নিউরোপ্যাথি দেখি, তখন দেখি আমরা গ্লাভস এন্ড স্ট্রোক প্যাটার্ন অফ সেন্সরি লস। সুতরাং এইভাবে সেন্সরি ডিস্ট্রিবিউশন দেখেও কিন্তু আমরা অনেকটা গ্যাস করতে পারি কোন জায়গায় লিশন পসিবল বা সম্ভব। আমরা এখন একটা একটা কর্ড দেখি। সেন্ট্রাল কর্ড লিশন, যেটা একদম মেইন সেন্ট্রাল লিশন থাকে, সেখানে যদি কোনো লিশন হয়, তাহলে আস্তে আস্তে লিশনটা যদি এক্সপান্ড করে, ফর এক্সাম্পল একটা সিরিঙ্গোমাইলিয়া বা সিরিঙ্গোভালভিয়া যখন হয়, এটা গ্র্যাজুয়ালি এক্সপান্ড করতে থাকে, তখন আমরা কি দেখি আসলে? এটা হলো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। আমরা যদি দেখি, ছবিতে দেখি, এখানে দেখা যায় লস অফ মোটর ফাংশন, দেখা যায় আপার লিমে ইনকমপ্লিট লস অফ মোটর ফাংশন ইন দ্য লোয়ার পার্টে থাকে, ডরসাল পার্ট, thoracic পার্টে। আরেকটা দেখা যায় আমাদের ডিসোসিয়েটেড সেন্সরি লস, ভেরিয়েবল ডিগ্রি অফ সেন্সরি লস বা ডিসোসিয়েটেড সেন্সরি লস বলি আমরা, কেপ লাইক ডিস্ট্রিবিউশন, হাতল ছাড়া জামার মতো এটা ডিস্ট্রিবিউশনটা থাকে। তাহলে এভাবে আমরা দেখা যায় অ্যান্ট্রিকল লিশন বা আমরা সেন্ট্রাল কল লিশনকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, বুঝতে পারি, যেটা হলো আমাদের ক্লাসিক্যাল এক্সাম্পল হলো সিরিঙ্গোমাইলিয়া। আমরা যদি ভেন্ট্রাল কর্ড দেখি, যেটা অ্যান্থোরিয়র 2/3 অফ দ্য স্পাইনাল আর্টারি সাপ্লাই দিচ্ছে, তাহলে আমাদের এখানে লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, লেটারাল স্পাইনোথালামিক ট্র্যাক্ট, আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল সহ
most of the 2/3 of the anterior part of the spinal cord is affected. কিন্তু দেখেন পিছনের দিকে কিন্তু কোনো ডরসাল কলাম এফেক্ট হয় নাই, বা এখানে সেন্স অফ পজিশন অফ ভাইব্রেশন ইজ ইনট্যাক্ট থাকবে। এটা যদি আমরা ফিচারগুলি দেখি, এখানে দেখা যায় লস অফ মোটর ফাংশন বিলো দ্য লিশন, লস অফ পেইন টেম্পারেচার বিলো দ্য লিশন, বাট প্রিজার্ভেশন অফ পজিশন অ্যান্ড দি ভাইব্রেশন এগুলি ইনট্যাক্ট থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম। আমরা যদি ডরসাল কর্ড সিনড্রোম দেখি, যেখানে আমরা লেটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং ডরসাল কলাম থাকে, এই দুইটা কম্বিনেশন থাকলে তখন আমরা বলি সাবএকুইড কম্বাইন্ড ডিজেনারেশন অফ কর্ড ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। তখন কিন্তু আমরা দেখা যায় পিরিয়ামিনাল ট্র্যাক্ট লিশন পাওয়া যায়, প্লাস আমরা সেন্স অফ পজিশনে ভাইব্রেশন লস হয়, লম্বার টেস্ট পজিটিভ থাকে। এটা হলো আমাদের ডরসাল কর্ড সিনড্রোম অর পোস্টেরিয়র কর্ড সিনড্রোম। এটা যেটা আগে বললাম আমি, মোটর লস থাকবে, পাশাপাশি সেন্স অফ পজিশন এন্ড ভাইব্রেশন এন্ড প্রোপ্রিওসেপশন লস, পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ইজ ইনট্যাক্ট, যেহেতু এখানে স্পাইনোথালামিক ট্র্যাক্ট আর নট এফেক্টেড। ট্রান্সভার্স কর্ড লিশন, যেটা আমরা জানি অ্যাকুইড ট্রান্সভার্স মাইলাইটিস, টোটাল কর্ড ইজ ট্রান্সেক্টেড। তাহলে আমরা দেখি সেখানে মোটর থাকে বিলো দ্য লেভেল অফ লিশন, আপার মোটর নিউরন থাকে, position dorsal column sensation and spinothalamic sensation all are lost. এই হলো আমাদের মোটামুটি স্পাইনাল কর্ড টোটাল এবং পার্শিয়ালটা আমরা দেখি। এখন পার্শিয়াল হলে এক পাশে চলে যাচ্ছে, যেটা রেড মার্ক করা, সেখানে আমাদের লেটারাল স্পাইনাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং আমাদের ডরসাল কলামের লিশনও একদিকে হচ্ছে। এটা হলো লিশন। কন্ট্রালেটারাল লস অফ পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, অপোজিট সাইডে ইপসিলেটারাল লস অফ মোটর এন্ড ভাইব্রেটরি, এই যেটা আমরা দেখছি এটা মোটর, এই পাশেরটা আমাদের লস হচ্ছে। অপোজিট সাইডে শুধু পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন, যেহেতু এটা ক্রস করে 2-3 সেগমেন্ট পর পর এটা ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, এই জন্য আমরা এখানে ব্রাউন সিকার্ড সিনড্রোম আর হেমিকর্ড সিনড্রোম যেটাকে বলা হয়। আর কোনাসটা দেখি এবং কড়া দেখি, যদিও কোনাস কড়ার মধ্যে খুব এগুলি রিয়ার প্রেজেন্টেশন। ইউজুয়ালি কোনাস ইজ অলওয়েজ সাডেন অ্যান্ড বাইল্যাটারাল অনসেট, একই সাথে দুই দিকে সমানভাবে এটা এফেক্ট হয়, কিন্তু কড়াটা স্লোলি এফেক্ট হয়, যেহেতু নার্ভ রুটগুলো এফেক্ট হয় গ্রাজুয়ালি, আর এটা তো ন্যারো সেগমেন্ট, এটা একই সাথে বাইল্যাটারাল ইনভলভমেন্ট করে। সুতরাং আমাদের এখানে ইউনিলেটারাল সাইড থেকে শুরু হবে, আস্তে আস্তে অপোজিট সাইড এফেক্ট করবে, লোয়ার লিম্ব প্যারাসিস বা প্যারালাইসিস। আর যেহেতু রেডিকুলার পেইন, যেহেতু কড়াটা, এই জন্য এখানে পেইন থাকবে, কিন্তু কোনাসে পেইন অত বেশি, ডালেকিং পেইন থাকতে পারে, কিন্তু সিভিয়ার পেইনটা থাকবে না। কিন্তু লো ব্যাক পেইনটা বেশি থাকে, আবার কোনাসে লো ব্যাক পেইন কম থাকে কিন্তু কড়াতে। সিমেট্রিক্যাল ডিস্টার হাইপার রিফ্লেক্স প্যারালাইসিস, যেহেতু আমরা আগে বলছি এটা আপার মোটর টাইপ রিভলিউশন, সো দ্য অল দ্য ফিচার উইল বি আপার মোটর নিউরন টাইপ। আর এটার প্যারালাইসিস, প্যারাপ্লেজিয়া বা প্যারাপেরেসিসটা অ্যাসিমেট্রিক্যাল, হয়তো রাইট সাইডে একটু বেশি, লেফট সাইডে কম থাকবে, এখানে রিফ্লেক্স থাকবে না, এটা আমাদের। আর সেন্সরিটা হলো টিপিক্যালি এখানে পেরিয়ানাল সেন্সেশন লস হয় ইন কেস অফ কোনাস, অথবা কিছু কিছু স্পেয়ারও করে যেতে পারে, কিন্তু এটা সাধারণত স্যাডেল অ্যানেস্থেসিয়া, আমরা যখন হর্স ড্রাইভে যাই তখন যে অংশটা আমাদের পোর্শনটা হর্সের জিনের সাথে আমরা যেখানে বসি, সেই জন্য এখানে দেখা যায় ওই এরিয়াগুলি সাধারণত কর্ডাইকুনিতে সেন্সেশন লস হয়। স্পিংটার ডিস্টারবেন্স, বাউলবার ডিস্টারবেন্স কিন্তু কোনাসে আর্লি হয়ে যায়, যেহেতু এটা সেন্ট্রাল কর্ড এফেক্টেড এবং সেন্ট্রাল লিশন, এখানে বাউলবারের সেন্টারগুলি খুব কাছাকাছি থাকে, আর কর্ডাইকুনে তো হয় এটা একটু লেটে আসে। সুতরাং এই দুইটা যদি আমরা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করি, একটা আপার মোটর একটা লোয়ার মোটর, একটা দেখা যায় পেইনফুল, একটা পেইন অনেকটা পেইন কম, আর সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, আর্লি ইনভলভমেন্ট অফ দ্য বাউল ব্লাডার, তাইলে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো হুইচ ওয়ান ইজ দ্য কোনাস, হুইচ ওয়ান ইজ দ্য কর্ডাইকুইনাল লিশন। এবার আমরা টপিক আসি, আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল। এবার জানুয়ারি 2022 একটা পার্ট 2-তে রিটেনে প্রশ্ন আসছিল, 30 years old woman present with weakness of the both lower limbs for 2 days. She is diagnosed as a case of class 3 lupus nephritis. She is on prednisolone 20 mg per day and mycophenolate mofetil 500 mg per day after pulse therapy.
She had been taken pneumococcal vaccine before initiation of treatment. Neurological examination shows paraplegia of upper motor type with sensory loss up to T10. There is a definite sensory loss. এখানে বাউল ব্লাডার সম্বন্ধে কোনো কমেন্ট করা হয় নাই। দুটো কোয়েশ্চেন ছিল, একটা হলো রাইট ডাউন টু পসিবল কজেস অফ প্যারাপ্লেজিয়া, ইনুমারেট 4 ইনভেস্টিগেশন টু রিচ ডায়াগনোসিস। এখানে যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যদি থাকেন, আমরা পরে এটা আলোচনা করব। এই প্রশ্নটা আমরা মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের প্যারাপ্লেজিয়ার মেইন টপিকে আমরা আজকে যাই। তো প্যারাপ্লেজিয়া হলে ইট ইজ এ ডেন্স প্যারালাইসিস, অথবা প্যারাপ্যারেসিস হলে পার্শিয়াল উইকনেস হবে বোথ দ্য লোয়ার লিম্বস। আমরা একটা শেডেড এরিয়াতে দেখালাম। অলওয়েজ প্যারাপ্লেজিয়া দি লিশন ইন দ্য থোরাসিক কর্ড, যদি এটা স্পাস্টিক হয়। আর যদি লোয়ার মোটর টাইপ হয় তাহলে তো এটা আরো নিচে হতে পারে, কর্ড আইকনিক হতে পারে, পেরিফেরাল নার্ভ হতে পারে। তবে যদি আমরা অ্যাজ এ হোল সমস্ত প্যারাপ্লেজিয়ার কজগুলিকে এক কথায় বলে থাকি, তবে লাকি অর সাম আনলাকি 7 যেটা বলতে পারি, ট্রমা, টিউমার, টিউবারক্লোসিস, থ্রম্বোসিস এন্ড টক্সিন, বিশেষ করে ল্যাথিরিজম, যদিও এখন রিয়ার ইন আওয়ার কান্ট্রি। ওখানে একটা বোয়া নামে একটা টক্সিন ছিল, টেবিস ডরসালিস এন্ড 12 ভিটামিন B12 ডিফিসিয়েন্সি। এটা অবশ্যই আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য দরকার। 70 টিপস অফ প্যারাপ্লেজিয়া, এটা একটা টিপসও বলতে পারেন। আমরা প্যারাপ্লেজিয়াকে কিভাবে ক্লাসিফাই করি, তাহলে আমাদের সুবিধা হয়। এটা স্পাস্টিক টাইপ অথবা আপার মোটন, ফ্ল্যাসিড টাইপ বা লোয়ার মোটন টাইপ। আর স্পাস্টিক একটা সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া, এটা আমরা অনেক সময় খেয়াল রাখতে পারি না। সেরিব্রালে কজও কিন্তু প্যারাপ্লেজিয়া থাকতে, আমরা স্পাইনাল কর্ড দেখলাম কিন্তু কোনো কারণ পাওয়া গেল না। কারণ আমাদের যে বডির যে বডিটা যে থাকে, আমাদের পাটা থাকে সবাই উপরে, আর মুখ এবং হাত থাকে সবাই নিচে, এভাবে রিভার্স প্যাটার্ন ইন দ্য ব্রেইন। সুতরাং আমাদের মিডিয়াল লোব, যেটা মিডিয়াল প্যারাসেন্ট্রাল লোব আছে, ওখানে আমাদের আসলে লেগ এরিয়া। সুতরাং দুই পাশে যদি প্যারাসেন্ট্রাল লোবিউলটা যদি এফেক্ট হয়, ওখানে এমন কোনো টিউমার হবে, এমন কোনো লিশন হয়, তাহলে অবশ্যই আমাদের এই প্যারাপ্লেজিয়া হবে, লোয়ার লিম্ব এফেক্টেড হবে, যদিও এটা সেন্ট্রাল কজ। আর স্পাইনাল কর্ড তো আছে, আমরা আলোচনা করতেছি। ফ্ল্যাসিড হলে সাধারণত 3টা জায়গায়, অ্যাকচুয়ালি ট্রু সেন্স এটা হলো ফ্ল্যাসিড টাইপ, যেখানে অ্যান্টেরিয়র হর্ন সেল, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য লোয়ার মোটর নিউরন, পেরিফেরাল নার্ভ লিশন এন্ড দি মাসেল লিশন, যেটাকে আমরা মায়োপ্যাথি বলি। যদিও ট্রুলি এটা কিন্তু অনেক সময় মিমিক করে, আমাদের এটা ডিফারেন্সিয়েট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো জায়গায় স্পাস্টিক টাইপ হতে পারে, এই 3টা জায়গায় আমাদের ফ্ল্যাসিড টাইপ অফ লোয়ার মোটর নিউরোলিশন হওয়ার চান্স আছে। তো কজেস অফ প্যারাপ্লেজিয়া আমরা স্পাস্টিক সেরিব্রাল, যেমন একই থ্রম্বোসিস অফ আনপেয়ার্ড, আমরা যদি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দেখি, স্যাজাইটাল সাইনাস থ্রম্বোসিস যদি হয়, সেন্ট্রাল পন্টারাল মাইলোসিস, যদিও এটা আসলে ইলেকট্রাল ইমব্যালেন্স, অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম, আর ডাইপ্লেজিয়া হইতে পারে, এবং প্যারাসাজাইটাল মেনিনজিওমা। যদিও দিস কজেস আর ভেরি রেয়ার, কিন্তু অনসেট থেকে আমাদের হয়তো এই কথাটাও খেয়াল রাখতে হবে যে সেন্ট্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া অর সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া। এরা বুঝবো কিভাবে আমরা এদের সাইন সিনড্রোম কি, যেহেতু আজকে আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টপিকটা, আমরা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া দেখবো। এখানে কোনো ধরনের সেন্সরি সিমটম থাকবে না, ভেরি আর্লি ইনভলভ অফ দ্য বাউল ব্লাডার সিমটমস, এবং কিছু রেস্ট ইন্ডিয়ান প্রেশারের সিমটম আমরা পেতে পারি, হেডেক, ভমিটিং, সিজার ডিসঅর্ডার, এগুলো পেতে পারি। সুতরাং কিছু সেন্ট্রাল সিমটম, সিএনএস সিমটম যদি থাকে, পাশাপাশি যদি আমরা লোয়ার লিম্ব উইথাউট এনি সেন্সরি ইনভলভমেন্ট, তখন আমাদের সন্দেহ করতে হবে দেয়ার মে বি সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া। এই স্ট্রাকচারটা আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে সবসময় কনফিউশন হয়, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের। এখানে 3টা শব্দ আমরা ব্যবহার করি, এক্সট্রা মেডুলারি, এক্সট্রা ডুরাল, আর একটা হলো ইন্ট্রামেডুলারি। এক্সট্রা ডুরাল মানে আমাদের এটা স্পাইনাল কর্ড, এই ভিতরের অংশটা স্পাইনাল কর্ড, এটার ভিতরে যে লিশন হবে আমরা এটাকে বলি ইন্ট্রামেডুলারি লিশন। এনি লিশন, যেমন এখানে একটা টিউমার আছে, এটা ইন্ট্রামেডুলারি। আর এটার সর্বশেষ বাহিরের যে আমাদের কাভারিং, সেটা হলো আমরা ডুরাম্যাটার। ডুরাম্যাটার বাহিরে যে ভার্টিব্রাল ক্যানেল এবং এই জায়গায় যে লিশন হবে, সেটাকে আমরা বলি এক্সট্রা মেডুলারি। কিন্তু ডুরাম্যাটারের বাহিরে
কিন্তু সরি এই স্পাইনাল কর্ডের বাহিরে কিন্তু ডুরা ম্যাটারের ভিতরে যদি লিশন হয় তাহলে এটা আমরা বলতেছি ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুরাল লিশন। এই অংশটা যেমন এই টিউমারটা ইন্ট্রাডুরাল বাট ইট ইজ এক্সট্রামেডুরালি। এই কনসেপ্ট থাকলে আমাদের পরবর্তী লিশনগুলি বুঝতে খুবই সুবিধা হবে, কারণ এইটার উপরে আমাদের সাইন সিনড্রোমগুলি অ্যাপিয়ার হতে। যেমন আমরা যদি ধরি এই টিউমারটা আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে কম্প্রেস করবে, তাহলে দেখা যায় ও আগে পিরামিডিয়াল ট্র্যাক এদিকে ধরবে, লোয়ার লিম স্যাক্রালিজন আগে ধরবে, যেহেতু অ্যারেঞ্জমেন্ট অফ দা লিশনগুলি এদিকে আমরা আগে দেখিয়েছি। কিন্তু এখানে যদি লিশন হয় সে আগে বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে এবং ধীরে ধীরে সে বাইরের দিকে এক্সপান্ড করবে। এটা দেখা যায় ভার্টিব্রাল বডি থেকেও একটা লিশন ধীরে ধীরে কম্প্রেস করতেছে। সুতরাং এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় এই টিউমারগুলি এক্সট্রাডুলার টিউমারগুলি এদিকে এক্সটেনশন হয়, নিউরোফাইব্রোমা সোয়ানোমা, তখন কিন্তু রুট কম্প্রেশনও দেখা দিতে পারে। সুতরাং এই ফিগারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের বোঝা খুবই সহজ হয়। তাহলে এই যে আমরা স্পাইনাল কর্ড সিনড্রোম করলাম, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো কম্প্রেসিভ, সেটা হলো এক্সট্রাডুরাল, যেটা টোটালি ডুরা ম্যাটারের বাহিরে এবং স্পাইনাল ক্যানেলের ভিতরে, আর ইন্ট্রামেডুলারি যেটা স্পাইনাল কর্ডের ভিতরে। আর আবার এক্সট্রাডুরালকে আমরা যেটা বললাম এক্সট্রামেডুলারি যেটা বললাম সেটা হলো এক্সট্রাডুরাল, ডুরা ম্যাটারের বাহিরে, যেটা ডিস্কে হইতে পারে, ভার্টিব্রাল বডি হইতে পারে, আর ইন্ট্রাডুরাল হইতে পারে যেটা মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা, আর্কনাইটিস, এই ধরনের লিশনের জন্য আমরা দেখতে পারি। সুতরাং এই ক্লাসিফিকেশনটা বুঝতে গেলে আমাদের কোথায় লিশনটা বোঝা সহজ হয়ে যাবে। আর নন কম্প্রেসিভ এবং কম্প্রেসিভ যেগুলো আমরা বললাম এপিডুরাল, ইন্ট্রাডুরাল বা ইন্ট্রামেডুরাল, এগুলি সাধারণত কম্প্রেসিভ হয়। আর নন কম্প্রেসিভ যেমন হলো ট্রান্সভার্স মাইলাইটিস, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, এডেমে হতে পারে, নিউরোমাইলাইটিস, অপটিকা হতে পারে, এপিডুরাল অ্যাবসেসও হতে পারে। কম্প্রেসিভের এক্সাম্পল হেমোরেজ হতে পারে, স্পাইনাল ইনফেকশন হলো নন কম্প্রেসিভ। আর আমাদের যেমন এই কেসটা আমাদের যে আজকে পরীক্ষার কেসটা ছিল, ওখানে ছিল এসএলই উইথ লিশন প্যারাপ্লেজিয়া। সুতরাং আমরা দেখেন এখানে এসএলই যেহেতু আসছে, এটা নন কম্প্রেসিভ মাইলাইটিস হতে পারে। পোস্ট ট্রমাটিক কম্প্রেশন হইতে পারে, ফ্র্যাকচার দিয়া ভার্টিব্রাল বডি ডিসপ্লেসমেন্ট হইয়া এটা হয়ে যায়। আর ইনফেকশন আমাদের হইতে পারে ভাইরাল, এবং আমাদের দেখা যায় হেরিডিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া এবং মোটর নিউরন ডিজিজ। পজ ডিজিজটা হলো কম্প্রেসিভ মাইলোপ্যাথি, বাট ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, সাবএকুইট কম্বাইন্ড ডিজেনারেশন, টেবিস ডরসালিস, ল্যাথিরিজম, এই ধরনের জিনিসগুলো হলো নন কম্প্রেসিভ। এটা জাস্ট আমাদের কজগুলি মনে থাকতে সুবিধা হয়, কোনটা কম্প্রেশন হবে কোনটা নন কম্প্রেশন হবে। তবে যত কজ আছে দেখা যায় 80% হলো ভার্টিব্রাল, এবং এগুলি ট্রমা, ডিস্ক কোলাপস, মেটাস্টিসিস, বিশেষ করে থোরাসিক কর্ডে বেশি মেটাস্টিস হয়, ব্রেস্ট, প্রোস্টেট, ব্রঙ্কাস, মাইলোমাতে হইতে পারে, এবং টিউবারকুলোসিস, এগুলি হলো 80% কজ। আর মেনিনজিয়াল যেগুলি 15%, ইন্ট্রাকট বা ইন্ট্রামেডুলারি এগুলি খুবই কম 5%, বিশেষ করে এগুলি টিউমার হইতে পারে অনেক সময় স্পাইনাল কর্ড মেটাস্টিস যদি হয়। সুতরাং আমাদের কজের ফ্রিকোয়েন্সি দেখে আমাদেরকে যেগুলি মোস্ট কমন এগুলি আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে, বা আমাদেরকে আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে নিয়ে আসতে হবে। তাহলে এগুলি আমরা যদি ওই আগের অ্যারেঞ্জমেন্টটা জেনে থাকি তাহলে এটা খুবই সোজা। এক্সট্রামেডুলারিটা সাধারণত খুব র্যাপিড হয়, এক্সট্রাডুরালটা, ইন্ট্রাডুরালটা একটু স্লো হয়, আর ইন্ট্রামেডুলারি সবচেয়ে বেশি স্লো হয়। স্পাইনাল টেন্ডারনেস, স্পাইনাল column examination is a part of parcel of paraplegia. কেউ যদি স্পাইনাল কর্ড প্যারাপ্লেজিয়া, স্পাইনাল কর্ড এক্সামিনেশন, স্পাইনাল ভার্টিব্রি বা স্পাইন যদি এক্সামিনেশন না করে তাহলে উইল মিস মেনি ডায়াগনোসিস অর ইটিওলজি। স্পাইনাল টেন্ডারনেস থাকে বেশি আমাদের এক্সট্রাডুরাল লিশনে, ইন্ট্রাডুরালে থাকতে পারে, আর ইন্ট্রামেডুলারে সাধারণত এরকম টেন্ডারনেস খুবই অ্যাবসেন্ট থাকতে পারে। রুট পেইন ইজ কমন আর আনকমন ইন কেস অফ ইন্ট্রাডুরাল, এবং টোটালি না থাকবে না ইন কেস অফ ইন্ট্রামেডুলারি। এরকম সেন্স অফ পজিশন আর্লি লস হয় ইন কেস অফ এক্সট্রাডুরাল, লস হবে সাধারণত স্পেয়ার করে যায় ইন কেস অফ ইন্ট্রামেডুলারি। এভাবে পেইন, টেম্পারেচার এগুলি সবগুলিতে লস হয় যেগুলি লেটারালি থাকে। স্যাক্রাল লসটা কিন্তু আর্লি হয় এক্সট্রাডুরালে, এটা আমাদের একটা ডিফারেন্সিয়েটিভ পয়েন্ট। স্যাক্রাল লসটা স্পেয়ার করে ইন্ট্রাডুরালে, আমরা আগে দেখিয়েছি কর্ড লিশন গুলিতে যখন সেন্ট্রাল কর্ড লিশন ছিল। বাউল ব্লাডার এটা সবচেয়ে পরে হয়, যেহেতু এটা
সেন্ট্রাল ক্যানেলের কাছাকাছি, কিন্তু ইন্টারমিডিয়েট লিশন হলে আগে থেকে বাউল ব্লাডার ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে। সুতরাং এই যে প্রেজেন্টেশন, সিমটম, সাইন, এক্সামিনেশন ফাইন্ডিং দিয়ে আমরা সহজেই অনেকটা আঁচ করতে পারি কোথায় আমাদের লিশনটা শুরু। এখন আসি আমরা ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস। একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যখন স্পাইনাল কর্ড আপার মোটর নিউরোলিশন স্পাইনাল শকে থাকে, কিন্তু এটা অনেক সময় ফ্লাসিড টাইপ মনে হতে পারে। যেমন অ্যাকুইট ট্রান্সভার্স মাইলাইটিসে দেখবেন যার ক্যাপসেন, কিন্তু আমরা মনে করতে পারি এটা মনে হয় লোয়ার মোটর টাইপ মাসেল বা একদম ফ্ল্যাসিড মাসেল, কিন্তু এটা আসলে না। দিস ইজ দ্য কল্ড স্পাইনাল শক। এটা আবার অল্প কিছুদিন পরেই ও রিফ্লেক্স এই যে এগুলি আবার চলে আসবে, কিন্তু প্লান্টার অনেক সময় ফ্লেক্সর থাকে, আনইকুইভোকালও থাকতে পারে, কিন্তু কিছুদিনের মধ্যে এটা আবার দেখা যায় এটা এক্সটেনশন হয়ে যাবে। সুতরাং এই জিনিসের সাথে একটু মিস ইন্টারপ্রিটেশন হইতে পারে ফ্লাসিড টাইপ অফ প্যারাপ্লেজিয়া। অন্যান্যগুলো আমরা সবাই জানি, অ্যান্টিওহর্নসিল লিশন যেটা পোলিওমাইলাইটিস, পেরিফেরাল নার্ভ লিশন যেটা জিবিএস, অ্যাকুইট প্রেজেন্টেশন হয়, লেড পয়জনিং, সিআইডিপি, নিউরোমাসকুলার জাংশন। কমন এক্সাম্পল হলো আমাদের মাইস্টেনিয়া গ্রেভিস আর মাসেল ডিজিজ মায়োপ্যাথি। আর অনেক সময় মিমিক করে, অনেক সময় হাইপোক্যালেমিক প্যারালাইসিস গুলি, ইলেকট্রিক ইমব্যালেন্স গুলি দেখা যায় আমাদের প্যারাপ্লেজিয়ার মতো প্রেজেন্টেশন বা কোয়াড্রিপ্লেজিয়ার মতো হতে পারে। তবে এটা আমাদের পার্থক্য করে ক্লিনিক্যাল এক্সামিনেশন অনেকাংশে বোঝা যায় হিস্ট্রি এক্সামিনেশন থেকে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, স্পাইনাল শকটা কারণ কি? ট্রমা, অ্যাকুইট ভাস্কুলার ইনফাকশন অথবা ট্রান্সভার্স মাইলাইটিস, ভাইরাল মাইলাইটিস যদি হয়, তখন ফ্লাসিড টাইপ থেকে এখানে আমরা স্পাস্টিক পাই না, রিফ্লেক্স লস হয়ে যায়, অ্যাটোনিক থাকে, এবং এখানে এই আমাদের ভ্যাসোমোটর চেঞ্জেসও থাকতে পারে ইন কেস অফ লোয়ার লিম্ব এক্সামিনেশন। সুতরাং স্পাইনাল শকের কথা স্পেশালি মনে রাখতে হবে, এটা মিস ইন্টারপ্রিটেশন হইতে পারে এজ এ লোয়ার মোটর টাইপ নিউরল লিশন। আর অ্যান্টিওহর্ন লিশনকে আমরা কিভাবে চিনি? ফেসিকুলেশন হয়, পোলিওমাইলাইটিস, পিওর মোটর উইকনেস থাকে এখানে, অ্যাসিমেট্রিক্যাল। দেখবেন প্যারাপ্লেজিয়া পোলিওমাইলাইটিসে কিন্তু অ্যাসিমেট্রিক্যাল, একদিকে বেশি একদিকে কম। এখানে কোনো ধরনের বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে না এবং ফেসিকুলেশন থাকে, পিওর মোটর থাকে, কোনো সেন্সরি থাকে না। আমরা যদি পেরিফেরাল নিউরোপ্যাথি দেখি, ইউজুয়ালি এটা গ্রাজুয়াল অনসেট হয়, এক্সেপ্ট ইন জিবিএস যেটা খুব র্যাপিড হয়। সাধারণত ডিস্টাল মাসেল ইজ মোর এফেক্টেড দেন দি প্রক্সিমাল মাসেল, কিন্তু জিবিএস আবার প্রক্সিমাল মাসেলটা এফেক্ট হয় বেশি। এই জন্য সাধারণ রুল কি? নিউরোপ্যাথি অলওয়েজ ইনভলভ দ্য ডিস্টাল মাসেল, মায়োপ্যাথি অলওয়েজ ইনভলভ দ্য প্রক্সিমাল মাসেল, বাট দেয়ার ইজ সাম এক্সেপশন। সেন্সরি লস এখানে থাকে ইউজুয়ালি, গ্লাভ সিস্টেম প্যাটার্ন থাকতে পারে, এক্সেপ্ট পিওর মটন কিছু নিউরোপ্যাথি যেগুলো আমরা বললাম, সেখানে কিন্তু সেন্সরি লস থাকে না, জিবিএস, লেড পয়জনিং এটসেট্রা। ডিপ টেন্ডর রিফ্লেক্সেস আর লস্ট, বাউল ব্লাডার usually spared or not involved, though there may be transient involvement of bowel bladder in case of আমাদের জিবিএস এর ট্রানজিয়েন্ট থাকতে পারে। মায়োপ্যাথির আমরা কজ জানি, অ্যাকুইট পলিমাইসেটেড, আমরা গ্রাজুয়াল মাসকুলার ডিস্ট্রফি, কনজেনিটাল কজগুলি, আর এপিসোডিক বারবার হচ্ছে হাইপোক্যালেমিক প্যারালাইসিস গুলি, আর থাইরয়েডোপ্সিস মায়োপ্যাথি হলো অলওয়েজ প্রক্সিমাল, মাসেল বার্ক অ্যাট্রোফি হয় না, সেন্সরি লস অ্যাবসেন্ট থাকে, ডিপ টেন্ডর রিফ্লেক্স আর প্রিজার্ভড টিল দি গ্রস অ্যাট্রোফি, দি মাসেল ইজ লং স্ট্যান্ডিং মাসেল যখন হয় তখন মাসেল একদম বাল্ক রিডিউস হয়ে যায়, তখন হইতে পারে ডিসিউস অ্যাট্রোফির জন্য ইউজুয়ালি। এটা দেখে আমরা নিউরোপ্যাথি এবং মায়োপ্যাথিকে হাউ টু ডিফারেন্সিয়েট, এই চারটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম দ্য মায়োপ্যাথি ফ্রম দ্য নিউরোপ্যাথি। তাহলে প্যারাপ্লেজিয়ার আমাদের অ্যাপ্রোচটা হবে কি? আমাদের সেই বেসিক কনসেপ্টে যেতে হবে, হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। আমি আজকে ইচ্ছা করে ইনভেস্টিগেশন আনি নাই, কারণ এটা অনেক লেংদি হয়ে যাবে। আমরা উপরের দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব, হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। হিস্ট্রিটা প্রথম আমাদের দেখতে হবে, আমরা শুধু বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট এক্সামে অনেক সময় দেখা যায় কোয়াড্রিপ্লেজিয়া একটু আপার লিম কম ইনভলভমেন্ট, লোয়ার লিম বেশি ইনভলভমেন্ট। আমরা যদি আপার লিমটা খেয়াল না করি তাহলে এটা শুধু প্যারাপ্লেজি হিসেবে চিহ্নিত হয়ে যাবে, এটা মিস হইতে পারে। এই জন্য রুগীকে ইজিলি বোঝা যায়, আপনি দুইটা হাত তোলেন, দুইটা পা পরপর তোলেন, তাহলে বোঝা গেল তো আমাদের ইজি ডায়াগনোসিস হয়ে যায়, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া না কোয়াড্রিপ্লেজিয়া, সাথে একটু ক্যানিয়াল পালসিয়াস ইপসিলেট্রাল, তাহলে ব্রেন এস্টাবলিশন। আর সেরিব্রাল ডাইপ্লেজিয়া হতে গেলে তো আমাদের হিস্ট্রি এবং এক্সামিনেশন দুইটা আমাদের কনসিডার এক্সক্লুড জিবিএস
গুলেনবেরি সিনড্রোম আমাদের দেখতে হবে, কারণ গুলেনবেরি সিনড্রোম এটা অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস, এটা অনেক সময় আপার লিম্বে গিয়ে কিন্তু থাকতে পারে। এই জন্য মুড অফ অনসেট এন্ড টেম্পোরাল প্রোফাইল অফ দ্য ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ নার্ভাস সিস্টেম এক্সামিনেশন এন্ড দি হিস্ট্রি। আমরা অনসেটটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব দিব। এটা হঠাৎ করে হচ্ছে, যেমন ভাস্কুলার লিশন উইথিন মিনিটস সেকেন্ডস, স্ট্রোক গুলি রোগী ভালো ছিল কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাচ্ছে। আর যেগুলি সাবএকুইট এগুলি হয়তো ডেজ অর উইকস, আর যেগুলি গোয়িং মান্থস টুগেদার অর ইয়ার্স টুগেদার। এনি হিস্ট্রি অফ ট্রমা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ট্রমাটিক প্যারাপ্লেজিয়া হতে পারে। আর যদি আমরা এখন অ্যাকুইটে দেখি, অ্যাকুইট হলো আমাদের ট্রান্সভার্স মাইলাইটিস, অ্যান্টেরিয়র স্পাইনাল সিনড্রোম, ট্রমাটিক। আর সাবঅ্যাকুইট অনেকদিন ধরে আস্তে আস্তে, যখন পোস্ট ডিজিজটা একদিনে হবে না, আস্তে আস্তে গ্রাজুয়ালি টিউবারকুলোসিস, স্পাইন, এপিডুরাল অ্যাবসেস হলে এগুলি হবে। স্পাইনাল কর্ড টিউমার আলো স্লো প্রগ্রেসিভ। কনিক হলে আমরা দেখি যেমন ফ্যামিলিয়ার স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অর হেরিডিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। আমাদের অ্যামাইট্রোপিক লেটারাল স্ক্লেরোসিস, ক্যানিওভার্টিব্রাল জাংশন অ্যানোমালিস এটসেট্রা। সুতরাং আমাদের অনসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ নার্ভাস সিস্টেম হিস্ট্রি। সিমেট্রি কিনা আমরা অনেকগুলি দেখলাম, যেমন অ্যাসিমেট্রিক্যাল কিনা, কোনাস মেডুলা এবং কর্ডা, এখানে দুইটা বাইলেটে কোনা কর্ডাটা অ্যাসিমেট্রিক্যাল, পলিওটা অ্যাসিমেট্রিক্যাল। সুতরাং এটা আমাদের এক্সামিনেশন করার সময় খেয়াল রাখতে হবে। আবার ফেসিকুলেশন, ফেসিকুলেশন ইজ মোস্ট কমনলি, যদিও আমরা এমএনডি মোটর নিউরন ডিজিজ দেখি, বাট ইট ইজ এ ক্লাসিক্যাল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইন অফ লোয়ার মোটর টাইপের রিলেশন, অলসো দি মাসেল ওভাস্টিং। সুতরাং এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা রোগী হিস্ট্রি নিবা এক্সামিনেশন করবো। রুট পেইন ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট, ইট ইজ এ রেডিকুলোপ্যাথি পেইন। এটি ইউনিলেটারাল আর বাইলেটারাল, এটা আমাদের ইম্পর্টেন্ট। বাইলেটারাল সেন্ট্রাল ডিস্ক প্রলাপসে তখন বাইলেটারাল রেডিকুলোপ্যাথি হইতে পারে, ইউজুয়ালি ইজ ইট ইউনিলেটারাল। এনি প্রিআমিনিয়াল ট্র্যাক ইনভলভমেন্ট, ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, আমরা এখানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক ইনভলভমেন্ট হয়ে যাই। এটা তখন রোগী কিন্তু বলবে ওই যে ঠিক মতো হাঁটতে পারে না, পা বাঁকা হয়ে যায়, স্লিপ করে, ফুট ওয়ারটা আমরা পা জুতা খুলে পড়ে যাচ্ছে, এই ধরনের হাত থেকে কোনো কিছু অবজেক্ট পড়ে যেতে পারে। ভ্যাকসিনেশন, যেমন এই রোগীটা আমরা যে এক্সাম্পলটা দিছিলাম, ওখানে দেখাচ্ছিল নিউমোকক্কাল ভ্যাকসিনেশন একটা হিস্ট্রি আছে, অথবা আমাদের কোভিড ভ্যাকসিনেশন একটা হিস্ট্রি থাকতে পারে, রেবিস ভ্যাকসিনেশন একটা হিস্ট্রি থাকতে পারে, এবং রেস্ট ইনিয়াকার প্রেশার, অন্যান্য হেডেক, ভমিটিং, ফিভার এগুলি থাকতে পারে। ইনফেকশাস কজ কিনা, বিশেষ করে আমাদের এপিডুরাল অ্যাবসেস অর পোস্ট ডিজিজ, এবং সিজার, লস অফ কনসিয়াসনেস থাকতে পারে। তাহলে আমরা সেরিব্রাল কজ অফ প্যারাপ্লেজিয়া চিন্তা করতে পারি। প্যাটার্ন উইকনেস, আগে যেটা বলছিলাম আমরা, প্রক্সিমাল অর ডিস্টাল, এটা নিউরোপ্যাথি মায়োপ্যাথির জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খুব অ্যাস্থেটিক, একেবারে যতটুকু হয়েছে ওখানে শেষ না, এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমাদের মনে করতে হবে এটা কম্প্রেসিভ অথবা স্লো গ্রোয়িং এমন কোন লিশন যেটা। আর যে লিশনটা বারবার হচ্ছে, একবার প্যারাপ্লেজিয়া হয়েছে আবার ভালো হয়ে গেছে, স্পাইনাল MS, এটাও আমাদের দরকার। ওয়াস্টিং ফেসিকুলেশন ইজ ইম্পর্টেন্ট ফর লোয়ার মোটর টাইপ অফ নিউরো লিশন। ব্যাক পেইন, যেটা আমরা বললাম এক্সট্রাডুরাল লিশনও হইতে পারে, পোস্ট ডিজিজ হইতে পারে, টিউমারও হইতে পারে, সেন্সরি লস। আবার কিছু কিছু জায়গায় দেখবেন আমরা কোনো সেন্সরি লস না, মোটর নিউরন ডিজিজ, ল্যাথেরিজম, পিওর মোটর নিউরোপ্যাথি ইন কেস অফ lead poisoning. Bowel bladder involvement is more common in case of cerebral cause of paraplegia, but also in intramedullary spinal cord lesion. সুতরাং আমাদের এই দুইটা কারণ আর্লি যদি প্রথম থেকে শুরু থেকে দেখা যায়, তাহলে আমাদের এগুলি মনে রাখতে হবে। হেডেক, সিজার, ব্রেইন কজ, ট্রমা, ফিভারের কথা বললাম, অ্যালকোহল ইনটেক, তাহলে নিউরোপ্যাথি। আর ভিটামিন ডায়েটারি ভেজিটেরিয়ান যদি হয়, অথবা লং টাইম যদি খেসারির ডাল খাই, ওগুলো যদিও এখন রেয়ার। এবং প্রিসিডিং ইনফেকশন অথবা ভ্যাকসিনেশন, যেমন আমাদের কেসটা ছিল ওখানে আগে থেকে একটা নিউমোকাল ভ্যাকসিন দেওয়া ছিল, অথবা দেখা যায় আমরা যেমন দেখি jejuni infection in case of Clostridium jejuni infection in case of GBS, which is the most common preceding infection before GBS in our country. 50 to 70% কেসে যেখানে ডায়রিয়া দেখা যেতে পারে অথবা রেসপিরেটরি ইনফেকশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন, আমাদের যে পটর অফ এক্সামিনেশন আছে, মাসেল, পাওয়ার, টোন, এগুলো আমরা সবাই জানি। DTR, ডিপ টেম্পোরাল রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স, ক্লোনাস, এগুলিতে আমি আর বেশি জোর দিচ্ছি না। আর একটা লোকালাইজেশনের জন্য একটা অসুবিধা হয়, যখন আমরা নিউরোমাসকুলার জাংশনে সমস্যা, না স্পাইনাল কর্ডের সমস্যা, না মাসেলের সমস্যা, বা নিউরোপ্যাথির সমস্যা, তাহলে আমরা যদি উইকনেসটা একটু খেয়াল করি,
যদি নিউরোপ্যাথি হয় ডিস্টাল মাসেল বেশি উইক হবে দেন দি প্রক্সিমাল মাসেল। মায়োপ্যাথিতে মাসেল প্রক্সিমাল ইজ মোর উইক দেন দি ডিস্টাল মাসেল এক্সেপ্ট দি ফিউ মায়োপ্যাথি যেমন মায়োটোনিয়া ডিস্ট্রপিকা ডিস্টাল মায়োপ্যাথি এটসেট্রা। আর মায়োপ্যাথিতে বিলো দা লেভেল অফ লিশন T10 লিশন এর নিচে মাসেলগুলি উইকনেস দেখা যায়, যেটা কিন্তু স্পাস্টিক হয়। আর নিউরোমাসকুলার জাংশন যেটা সকালবেলা ভালো ছিল ঘুম থেকে ওঠার পর, কিন্তু ধীরে ধীরে যখন কাজকর্ম করছে তখন আস্তে আস্তে দেখা যায় ওর মাসেলগুলি ফেটিক হয়ে যায়, যেটাকে আমরা বলি ফ্লাকচুয়েটিং অফ উইকনেস। আর টেন্ডো রিফ্লেক্স দিয়ে আমরা বোঝা যায় যেহেতু মায়োপ্যাথিতে ইনক্রিজ করবে, নিউরোপ্যাথিতে রিডিউসড হবে, অ্যাবসেন্ট থাকবে, মায়োপ্যাথিতে লেট মাইল্ড ডিরেকশন অথবা লেট লস হবে। আর নিউরোমাসকুলার জাংশনে টেন্ডো রিফ্লেক্সে কোনো চেঞ্জ হবে না। সেন্সরি একই রকম ভাবে আমরা বলতে পারি নিউরোমাসকুলার জাংশনে সেন্সরি লস নাই, মায়োপ্যাথিতে একটা ডেফিনিট সেন্সরি লস থাকতে পারে, মায়োপ্যাথিতে কোনো সেন্সরি লস নাই। সুতরাং আর নিউরোপ্যাথিতে একটা ডিস্টাল অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং সেন্সরি লস থাকতে পারে। তো সেন্সরি এক্সামিনেশনের সময় পেরিয়ানাল সেন্সেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ইন কেস অফ ইন্ট্রামেডুলারি স্পাইনাল সেন্সেশন এটা আর্লি স্পেয়ার করে যায়, কিন্তু আমাদের যখন লিশন হয় আমাদের জিবি করাইকুনি সিনড্রোম হয় তখন কিন্তু এটা আর্লি লস হয়ে যায়। সেন্স অফ পজিশন ভাইব্রেশন এটা আমাদের ইন্ট্রামেডুলারি স্পাইনালের সাথে লস হয়। আর এটার সাথে যদি আমরা সেরিবেলাল সাইনও পেয়ে যাই তাহলে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া এগুলি মনে রাখতে হবে। এখানে একটা ছবি দেওয়া আছে, আমি এটা অ্যাটেনশন দেওয়ার জন্য বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের, যদি আমরা স্পাইনটা না দেখি, স্পাইনাল টেন্ডারনেস, স্পাইনাল ডিফর্মিটি এবং গিব্বাস মানে সিঙ্গেল ভার্টিব্রাল বডি কলাপস হয়ে যদি একটা অ্যাঙ্গুলার ডিফর্মিটি তৈরি করে স্পানে, এটাকে আমরা বলি গিব্বাস। ইট ইজ দ্য ভেরি ক্যারেক্টারিস্টিক অফ ভার্টিব্রাল বডি কলাপস, কিন্তু এটা কলাপস হলে এটা টিবিও মোস্ট কমনলি হয় এবং এটা কিন্তু ট্রমাটিকও হতে পারে। সুতরাং এগুলি খুবই ইম্পর্টেন্ট। কাইফোস্কুলোসিস ইজ কমনলি প্রেজেন্ট ইন কেস অফ ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। সাইনের মধ্যে আমরা অলরেডি এগুলি একবার বলে ফেলছি। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া ও স্পিন্টার ডিস্টারবেন্স হলে কি মনে করব আমরা? এটিএম মনে করব অথবা কম্প্রেসিভ মায়োপ্যাথি। আর যদি স্পিন্টার ডিস্টারবেন্স না থাকে মোটর নিউরন ডিজিজ, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, সাবাইগয়েড কম্বাইন্ড ডিজেনারেশন অনেক সময় কিন্তু স্পিন্টার ডিস্টারবেন্স হতে পারে অ্যাডভান্স স্টেজে। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া ও সেরিব্রাল সাইন হলে আমরা তখন কিন্তু এমএস, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, আনলোড চিয়ারি ম্যালফরমেশন, টেভিস ডরসাল এগুলি চিন্তা করব। এভাবে বিভিন্ন সাইনগুলির সাথে আমরা পিওর মোটর প্যারাপ্লেজিয়া যদি সেন্সরি না থাকে, হেরিডিটারি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, ল্যাথারিজম, অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, জিবিএস, যদিও কোনো জিবিএস এ সাবজেক্টিভ সেন্সরি লস থাকতে পারে, যদিও অবজেক্টিভ সেন্সরি লস ইজ ভেরি মিনিমাম। সুতরাং এগুলি আমাদের ডিফারেন্সিয়েট করে আমাদেরকে একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছাইতে হবে। ডেফিনিটিভ সেন্সরি লস হলে আমরা এটিএম এবং কম্প্রেসিভ, এটা তো বলা হয়েছে। আরেকটা প্রশ্ন প্রায় সময় আসে বা জিজ্ঞাসা করা হয় বা একটা শর্ট ইয়াতে থাকতে পারে, রিটেন বা অস্পিতে থাকতে পারে, সেটা হলো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া উইথ লস অফ অ্যাঙ্কেল জ্যাক এন্ড প্লান্টার এক্সটেনসর। এটা একটা প্রোটোটাইপ কোয়েশ্চেন যেটা ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়াতে হয়, যেহেতু টেভিস ডরসালিসে হয়, যেখানে ডরসাল কলাম লিশন হয়, সেই সমস্ত কন্ডিশনে কিন্তু আমরা অ্যাঙ্কেল জ্যাক উইল বি অ্যাবসেন্ট বাট প্লান্টার ইজ এক্সটেনসর বিকজ দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আর যদি ডায়াবেটিস রোগীদের সার্ভাইকাল মায়োপ্যাথি হয় তখন দেখা যায় ডায়াবেটিসের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য আমরা অ্যাঙ্কেল জ্যাক স্প্যান লস পাই। সুতরাং এটা একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের বিশেষ করে এটা একটা ফ্যাক্ট কোয়েশ্চেন। আরেকটা বিষয় আমরা সব সময় এটা খেয়াল রাখতে হবে, আমি যদিও আজকে ইনভেস্টিগেশন বলতেছেন একটা ইম্পর্টেন্ট স্লাইড, আমরা যখনই কোনো ভার্টিব্রাল বডি কলাপস হবে তখন দুইটা বিষয়ের প্রতি আমরা খুব নজর দিব। একটা হলো ডিস্কটার অবস্থা কি, যদি ডিস্কটা দেখি ইনট্যাক্ট তাহলে আমাদের ডায়াগনোসিস কিন্তু একটা গ্রুপে চলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ হলো অস্টিওপোরোসিস। ভার্টিব্রাল বডি কলাপস, ডিস্ক ইজ ইনট্যাক্ট অর ডিস্ক স্পেস নট রিডিউসড, মাল্টিপল মাইলোমা, মেটাস্টেটিক বোন ডিজিজ এন্ড ট্রমা। আর যদি রিডিউস হয় প্রথম আমাদের আসবে টিউবারকুলোসিস অর পাইজনিক অস্টিওমালাইটিস অর ব্রুসেলোসিস। সুতরাং রিডিউস স্পেস ইজ ইনফেক্টিভ আপনি ধরে নিতে পারেন, আর ইনটেক্ট ডিস স্পেস ইজ এ নন ইনফেক্টিভ কজ। এটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগে বোধ ক্লিনিক্যালি এবং পরীক্ষার সময় এইটা নিয়ে ভার্টিব্রাল কলাপস নিয়ে অনেক ধরনের ওসপিতে রিটেনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রাইজ করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার
when you will get a collapsed vertebra with intact discs or reduced discs. ফাইনালি আমরা যদি প্যারাপ্লেজিয়াকে খুব সংক্ষেপে একটা ফ্লো চার্টের মধ্যে নিয়ে আসি, আপার মোটন টাইপ কিনা, লোয়ার মোটন টাইপ কিনা। আপার মোটন হলে এটা বাউল বার্ডের ইনভলভমেন্ট আছে কিনা দেখতে হবে, যদি ইনভলভ থাকে এটিএম আর স্পাইনাল এসওএস। আর যদি বাউল বার্ডের ইনভলভমেন্ট না থাকে তাহলে আরেকটা হলো আমাদের ডিজেনারেটিভ, টক্সিক বা মেটাবলিক হতে পারে, পেরিফেরাল কর্ড লিশন হতে পারে, সেন্ট্রাল কর্ড লিশন না। আর লোয়ার মোটন টাইপ হলে আমাদের যেটা দেখা যায় প্রেজেন্ট লোয়ার মোটন বাউল বার্ড প্রেজেন্ট থাকলে আমরা স্পাইনাল শক মনে করতে করাইকুনি, আর যদি অ্যাবসেন্ট থাকে মোস্ট অফ দা মাসেল ডিজিজ, নিউরোমাসকুলার জাংশন বা পেরিফেরাল নিউরোপ্যাথি। সুতরাং এটা হবে আমাদের এই হাউ টু সিম্পল অ্যাপ্রোচ অফ প্যারাপ্লেজিয়া পেশেন্ট উইথ জাস্ট সিইং দা মোটর নিউরোলিশন অ্যান্ড অলসো দা বাউল বার্ডের ইনভলভমেন্ট। এটা আমরা একটু ইজি করে বলতে পারি, অনেকটা আমাদের ডায়াগনোসিসে রিস্ক করতে সুবিধা হয়। ইনভেস্টিগেশন আমি আজকে বলার ইচ্ছা নাই, তারপর আমি দেখিয়ে দিলাম 4টা ইনভেস্টিগেশন: এক্স-রে, স্পাইন, সিটি স্ক্যান, এমআরআই and CT myelography. The best investigation for a spinal disease is the MRI, because MRI well delineated the nerves, spinal cord, etc. CT scan আমরা বোনটা ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু স্পাইনাল কর্ড, নার্ভ গুলি আমরা ভালোভাবে, রুট গুলি আমরা ভালোভাবে দেখতে পাবো না। কিন্তু যদি কোনো কারণে স্পাইনাল এমআরআই করা সম্ভব না হয়, তখন আমরা সিটি স্ক্যান এবং এক্স-রে বা সিটি মাইলোগ্রাফি সাহায্য নিতে পারে। যেমন আগে যখন এমআরআই ছিল না তখন এইভাবে কিন্তু এটা ডায়াগনোসিস করা হতো। তাহলে আমরা অনেকটা শেষ অংশে আমাদের প্রেজেন্টেশনের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আজকে যেহেতু ক্লিনিক্যাল ক্লাস আমাদের ওয়েবিনারটা, আমরা প্রথমে ডায়াগনোসিস করবো অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসটা কি, এটা কি কোয়াড্রিপ্লেজিয়া না প্যারাপ্লেজিয়া। তারপর আমরা আসবো এটা কি আপার মোটন টাইপ স্পাস্টিক প্যারাপ্লেজিয়া অর ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। তারপর আমরা দেখবো কোথায় সমস্যাটা, কোথায়, এটা কি ব্রেইনে, স্পাইনাল কর্ডে, নার্ভে না মাসেলে, কোথায় লিশনটা আছে আমরা তারপর আমরা খুঁজবো কারণটা কি। কারণটা আসলে খুঁজতে হলে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। ফাইনালি আমরা পরীক্ষায় যেটা আমরা বলবো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া ডিউ টু পজ ডিজিজ অর ডিউ টু স্পাইনাল অ্যাজ ওয়েল অর ডিউ টু জিবিএস অর ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া ডিউ টু জিবিএস, এভাবে আমরা ক্লিনিকে পড়তে পারি। এবং অনেকাংশে দেখা যায় আসলে 80% কেজে ইউ ক্যান গেস দি ক্লিনিক্যালি দি প্যারাপ্লেজিয়া, what type of paraplegia, what is the cause of paraplegia, at what level the lesion is present. আমি লাস্ট স্লাইডে চলে গেলাম। কনক্লুশন হলো উই শুড হ্যাভ এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ ফর প্যারাপ্লেজিয়া অর এনি নিউরোলজিক্যাল লিশন। কারণ আপনি যদি এটা রিস্ক করতে পারেন তাহলে এটা 100% নাম্বার, আইদার ইউ আর হিরো অর ইউ আর জিরো, এই ধরনের সমস্যা হবে। এখানে মাঝামাঝি কোনো কিছু নাই। তাহলে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন 80% ডায়াগনস্টিক ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয়। আর বোথ এই কোয়েশ্চেনটা সলভ করে দেয়, হোয়ার ইজ দ্য লিশন এন্ড হোয়াট ইজ দ্য লিশন। আর এক্সামিনেশন করলে কনফার্ম দ্য লোকালাইজ দ্য লিশন, কোন জায়গায় লিশনটা এটা আমরা বুঝতে পারবো এক্সামিনেশন। অ্যান্ড ইনভেস্টিগেশন করলে আমাদের ইটিওলজিটা বেরিয়ে আসবে। তাহলে আমরা মোটামুটি আমাদের আজকে এখানে কনক্লুশন। থ্যাংক ইউ এভরিবডি ফর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ বিডি ফিজিশিয়ান for give me the scope to talk on this issue, এবং the sponsor healthcare for their nice cooperation and technical support. Thank you everybody. Thank you very much sir. আসলে আমি কমেন্টে যা দেখতেছি আপনার প্রেজেন্টেশন সম্বন্ধে অডিয়েন্সে কমেন্ট করছে, আমি আর কিছু বলবো না। অবভিয়াসলি ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন। আমরা এই পর্যন্ত প্রায় 500-এর মতো প্রেজেন্টেশন করে ফেলেছি, এটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি যদি স্যার আপনার প্রেজেন্টেশনটা এখন স্যার স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমি স্যার আসলে এখন কোশ্চেন আমি যা দেখছি প্রায় স্যার 150-এর মতো কোশ্চেন আছে। আমি স্যার কোশ্চেন পরে সিলেক্ট করব। আমি এই প্রেজেন্টেশনটা সম্বন্ধে কিছু আমি আমাদের আজকে চেয়ারপারসন মহোদয়ের কাছে শুনবো, এবং স্যার যদি কিছু অ্যাড করতে চায় সেটাও শুনবো, তারপর আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। Thank you, Hassan, and thanks the audience for your nice participation. I must thank Professor Hassan. I preliminarily I told that he is one of the icon in the medicine. So anything I say will be a very simpler one. Professor Hassan has elaborately covered the aspect of the paraplegia and spinal cord lesion. So I have very little thing to say. He has covered more or less all.
He has made us hero from the zero. I can have only this comment and nothing else. Thank you. Because there are question and answer, I will have just 2 or 3 things to share. Number one is that when you do encounter any neurological disorders, the first thing is that you find out the anatomy of the lesion. Then you find out where is the lesion. Then what is the lesion, type of the lesion. Where is the lesion? It has been very clearly shown by Professor Hassan. And what is the lesion? Be simplified. We tell that we always, in a prescription, we write the vitamins. This is a very important one in our prescription. You can see thousands of the vitamins in our prescriptions. Just remember vitamin. V means vascular. That is, you first think whether you are dealing with a vascular lesion or not. Vascular lesions have a very characteristic presentation. It is very sudden in onset, acute vascular lesion. Chronic vascular lesions are insidious, such as AVM and others. So V means vascular. Whether there is any your encounter with any of the vascular lesions or not. Number one, V. Number two, I. That means that is the infection. This is a very important one. Whether it is a viral, whether it is a bacterial, whether it is a protozoal, whether it is a fungal infection. Any brain or spinal cord, anywhere. Then T stands for the trauma. You just ask. The trauma is very easy. The patient can have you the history of the trauma. So traumatic injury to the spinal cord is one of the devastating one. So you must remember it, and you must have in the history whether the patient has succumbed in trauma or not. Then M, BTA. A means that is an autoimmune. Whether any of the autoimmune disease has involved. In case of the spinal cord, there is several autoimmune disease that involves. The most important is multiple sclerosis. Number 2 is NMO spectrum disorders. Number 3 is the MOG disorders. And number 4, other autoimmune diseases that has involved the spinal cord, that is SLE, Sjogren syndromes, to that of the antiphospholipid antibody syndrome. So autoimmune disease is a very important, and sarcoidosis is also very important. So is there any other features of this disease in these patients or not? Then we go for the M, metabolic. Metabolic disorders affect the spinal cord very largely. We have the example for the vitamin B12 deficiency. We have the example for the copper deficiency. We have the example for the vitamin E deficiency. Then we go for the iatrogenics. Drugs is one of the important. Methotrexate can involve the spinal cord. Platinum-induced or platinum-based chemotherapeutics can involve the spinal cord. So these are the very important iatrogenic cause. Then we go for the N, that is neoplasm. Any primary or secondary neoplasm of the brain can involve, or spinal cord can be devastating one. Then we go for the demyelinating, D1, D2, D3. D1 is the demyelinating disease, whether there is any demyelinating disease or not. D2 is the degenerative disease that Professor Hassan has also explained very nicely. D3 is the developmental disease, is there any? So when we group any of the etiologies into this vitamin and ask one question, then you will have a very narrow differential diagnosis of a disease of the spinal cord, either central or peripheral, that is central nervous system or the peripheral nervous system. When you go to the spinal cord, just symptoms are 3. Whether the spinal cord is composed of the fibers. They are the fibers of the descending tract, that is motor. They are the fibers from the ascending tract, that is sensory. And number 3, there are autonomic fibers. So you will get 3 involvements either in isolation or in combination. So this is a very important one. You examine the patient, whether you have got the motor symptoms, that is the upper motor neuron type of the lesion in case of the spinal cord lesion. So you will have the increased reflexes, which are that of the Hoffman sign, and also increased plantar extensor reflexes together with the spastic type of the paralysis. If this is a motor. Sensory, you will get 2 types of sensory. Either you get the posterior column, that is sense of position and vibration, or you get the anterior column, that is the pain, touch, and temperature. And number 3 is the autonomic involvement, that is the bladder. So bladder and bowel involvement, and also sexual function, and also there is sweating difficulties. So when you combine these 3, motor, sensory, autonomic, you will eventually get the type of the lesion and also the level of the lesion.
That is my comment on this addition to the two Professor Hassans. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেকে লাইভেও কোশ্চেন করতে যাচ্ছে, আসলে লাইভে ফেসবুকে চ্যাট বক্স সব মিলে যে কত কোশ্চেন, আসলে আনবিলিভেবল টু কাউন্ট। আমি স্যার খুব বেসিক একটা কোশ্চেন নিয়ে আসি স্যার। কারণ বাংলাদেশে স্যার আমাদের মানে প্রচুর ডক্টরস আছে যারা স্যার পেরিফেরিতে কাজ করছে, 42-39 অন্তত 4-5 হাজার। তাদের মধ্যে থেকে একজনের একটা কোশ্চেন স্যার, এটা টানামুল হক ফ্রম চিটাগাং। স্যার, হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল clue to diagnose a case of Upazila health complex level when patient presents with upper limb weakness only at emergency, and what should be the approach? স্যার সে উপজেলা লেভেল থেকে স্যার সে কিভাবে মানে ইজি অ্যাপ্রোচ করবে স্যার? প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যার। আসলে যেটা আমরা বলে থাকি, নার্ভাস সিস্টেম মানে আমাদের নিউরো অ্যানাটমি ভালো বুঝতে হবে, ফিজিওলজি বুঝতে হবে, এবং আমাদের এই লেভেল অফ লিশনটা বুঝতে হবে। যখন আপার লিম ইনভলভ করে, এটা অনেক সময় দেখা যায় আপার লিমটা হয়তো আর্লি স্টেজে ইনভলভমেন্ট হয়ে গেছে, যেমন আমরা সেন্ট্রাল কর্ড লিশন তখন চিন্তা করতে পারি, কিন্তু পরবর্তী দেখা যাবে আলটিমেটলি লোয়ার লিমও ইনভলভ হতে পারে। এই জন্য আমাদের এক্সামিনেশনটা বেশি ইম্পর্টেন্ট। মুড অফ অনসেট অফ দ্য ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে অ্যাকুইট অনসেট না ক্রনিক অনসেট না সাব অ্যাকুইট অনসেট, এবং লোয়ার লিম অবশ্যই আমাদের এক্সামিনেশন করতে হবে। যদি আমরা লোয়ার লিমে দেখি প্লান্টার এক্সটেনসর জাক এক্সাজারেটেড, তাহলে এটা টোটালি আসলে সার্ভাইকাল কর্ড লিশন ধরে নিতে হবে। হয়তো দেখা যায় অনেক সময় আপার লিমে কম ইনভলভ হয়, লোয়ার লিমে বেশি ইনভলভ হয়, অনেক সময় দেখা যায় আপার লিম বেশি ইনভলভ হয়, লোয়ার লিম ইনভলভ হয়। সুতরাং এক্সামিনেশনের কোনো উপজেলা লেভেলে এক্সামিনেশন ছাড়া কোনো কিছু আমরা বুঝতে পারবো না। আসলে এক্সামিনেশনের মেইন আমাদের এমআরসিএস, মোটর রিফ্লেক্স কোঅর্ডিনেশন, সেন্সরি, আমাদের এগুলি অবশ্যই পরীক্ষা করতে হবে। পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশনে যাব। There exists a very little difference between an Upazila and a very tertiary level hospitals in this case, because you have to examine the patient first, wherever you are, whether you in the Upazila or in the tertiary level. In the tertiary level, you had the investigation, but sometimes you may be very wrong if you don't examine the patient. This is a very important one. Professor Hassan has already told the patient presented with the paraplegia of the lower limbs, and you have done an MRI of the lumbosacral spine and you got nothing. And ultimately, it went to the Upazila or in the district hospital. They examined the patient and they found that the lesion is in the thoracic cord. They have done the MRI of the thoracic cord and they found that there is a tumor or there is a POTS disease. Anything can be. But this is the thing, that the clinical examination is most important in all the level of examination and all the level of the hospital stay. থ্যাংক ইউ ভেরি মাচ। সো পড়াশোনা আসলে সবারই থাকতে হবে। আর আমাদের কিন্তু আজকে সেশনের একদম লাস্টে একটা ফর্ম দেওয়া থাকবে, অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন যাতে আমরা বুকলেটটা আপনাদের ইজিলি পৌঁছাতে পারি। এটা জুমে দেওয়া থাকবে। স্যার, নেক্সট কোশ্চেন টু প্রফেসর ফিরোজ আহমেদ কুরাইশি স্যার। স্যার, ক্যান ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, hypokalemia or hyponatremia can cause diagnostic dilemma while eliciting clinical signs? If answer is yes, then in that case, how to evaluate such patient? The thing is that the thing number one is hypokalemia. Hypokalemia causes flaccid paralysis. It is an hypokalemic periodic paralysis is one of the important differential diagnosis in acute onset of the weakness of all four limbs or limbs. This is one of the important, and it has got a very confrontation differential diagnosis with GBS. The thing is that in case of the GBS, the reflexes are lost, number one. Number two is there may be a sensory loss. There may be sensory loss, and there is weakness. In hypokalemia, there is weakness, but the reflexes is well preserved. The reflexes are well preserved. This is one of the important things. In spinal shock, there is involvement of the bladder, bowel, together with the sensory level and together with that of the weakness. So it will have the differentiation between these three. In hypokalemic periodic paralysis, usually it occurs in the younger age. Patient has a history of repeated attack of same thing after a strenuous exercise, having a heavy carbohydrate meal. This is a very important. History is very important. In case of the GBS, you got a sudden onset of the weakness of the limb, just ascending type, has a prior history of gastroenteritis or upper respiratory tract infection. But in case of the hypokalemic periodic paralysis, patient has a history of heavy meal intake with carbohydrate or heavy carbohydrate meal followed by strenuous exercise, has a repeated attack of the weakness.
So this is a very important one. And you haven't serum look like done, you get the point. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের মাঝে বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট কিছু ফিজিশিয়ান আছেন, এর মধ্যে প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। স্যার আপনি আনমিউট হয়ে যদি স্যার আপনার কমেন্ট বা কোনো কোয়ারি যদি থাকে স্যার আপনি করলে স্যার আমরা খুব খুশি হব স্যার। প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। থ্যাংক ইউ ডক্টর এহসান। আসলে আজকে হাসান চৌধুরী যে খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, যেটা অ্যাপ্রোচ, এটা কিভাবে আমরা অ্যাপ্রোচটা করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যে স্টেপ ওয়াইজ যে কথাগুলো যেখানে আলোচনা হয়েছে, এটা মনে হয় আমাদের ট্রেনিদের জন্য খুবই কাজে লাগবে। যে প্রথম আমি ডায়াগনোসিসটা কি হলো, সাবসিকুয়েন্টলি সেটা টাইপটা কি হলো, লেশনটা কোথায়, এবং কজটা কি, এবং কিভাবে অ্যাপ্রোচটা করা যাবে। তো এটা কিন্তু আসলে একটা এক্সেলেন্ট প্রেজেন্টেশন। এবং নিউরোলজিটা আসলে অনেকটা অঙ্কের মতো, যদি সবকিছু মিলে যায় তাহলে কিন্তু এটা ডায়াগনোসিসটা ইজিলি, এবং সেটা ট্রিটমেন্টও এখন অনেকটা মোটামুটি ভাবে যে সেগুলোকে ট্রিট করা যায়। বিশেষভাবে যে ডিজিজ গুলো আছে, যদি স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু যদি কোনো পটস ডিজিজের জন্য হয়, অথবা যদি কোনো টিউমারের জন্য যদি হয়, তাহলে সেগুলো তো অপারেটিভ ট্রিটমেন্ট এবং অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে সেটাকে কিওর করা যাবে। এবং এই অ্যাপ্রোচটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে অলরেডি আমাদের কুরাইশি ভাই খুব সুন্দরভাবে বললেন যে এই অ্যাপ্রোচ গুলো আসলে জানাটা দরকার। যে এখানে আমাদের এটা কম্প্রেসিভ প্যারাপ্লেজিয়া অথবা নন কম্প্রেসিভ যদি হয়, সেগুলোর জন্য আন্ডারলাইং কজ গুলো কি, সেটার জন্য হিস্ট্রি টেকিং অলসো ইম্পর্টেন্ট। এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যাপ্রোচের মাধ্যমে ডায়াগনোসিসটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু এটা সবার জন্য সেটা উপকার আসবে। নট অনলি ফর দ্য আমাদের ট্রেনিস এবং ক্লিনিশিয়ানস বেনিফিট, বাট পেশেন্টের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। সেই জন্য এই প্রেজেন্টেশনে, এই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ এই জন্য যে তারা আসলে একাডেমিক প্রোগ্রাম গুলোকে সেই কোভিড থেকে শুরু করে এখন পর্যন্ত তারা প্রমোট করে যাচ্ছে, এবং এর মাধ্যমে আমাদের ট্রেনিরা কিন্তু উপকৃত হচ্ছে। যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছে তারা কিন্তু আসলে উপকৃত হচ্ছে। ধন্যবাদ সবাইকে। Sir, thank you, sir, for a wonderful comment. Next question to Professor A Hassan Chaudhary, sir. Sir, in case of flaccid paraplegia, how can we differentiate spinal cord disease with spinal shock from lower motor neuron disease bracket GBS? এবং স্যার আসলে স্পাইনাল শক নিয়ে অনেক কোয়েরি আছে স্যার, আপনি যদি স্যার একটু এই এরিয়াটা একটু ক্লিয়ার করেন স্যার। আসলে স্পাইনাল শকটা কি, যখন হঠাৎ করে স্পাইনাল কর্ড ইনজুরি হয় তখন কিন্তু দেখা যায় স্পাইনাল কর্ডের রিফ্লেক্সগুলি আর এক্সাজারেটেড থাকে না, মাসেলগুলি ফ্ল্যাসিড হয় না, এটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য। কিন্তু আমরা যদি দেখি একটা ডেফিনিট সেন্সরি লেভেল আছে, একটা বাউল ব্লাডার ডিস্টারবেন্স আছে, কিন্তু তার দেখা যাচ্ছে প্লান্টারটা ইকুইভোকাল বা এক্সটেনশন হচ্ছে কিছুটা, কিন্তু মাসেলগুলি ফ্ল্যাবি বা ফ্লাসিড আছে, কিন্তু জারগুলি এক্সাজারেটেড না, যেটা আসলে হওয়ার কথা, তখনই আমরাকে এটা বলি স্পাইনাল শক। স্পাইনাল শকটা কিন্তু আবার পুনরায় কিন্তু আবার ধীরে ধীরে রিফ্লেক্সগুলি ইনক্রিজ করে এবং মাসগুলি স্পাস্টিক হয়ে যায়। এটা ইনিশিয়ালি কয়েকদিন বা এক সপ্তাহ 2 সপ্তাহ এরকম থাকতে পারে, এটা হলো বেসিক্যালি। কিন্তু যদি ডেফিনিট সেন্সরি লেভেল পেয়ে যাই, আমরা বাউল ব্লাডার ডিস্টারবেন্স পাওয়া যায়, অথবা যদি আমরা প্লান্টার এক্সটেনশন পাওয়া যায়, সবকিছু নাই কিন্তু প্লান্টারটা এক্সটেনশন, তখন আমরা ধরে নিব এটা স্পাইনাল কর্ড সিনড্রোম, ইট ইজ নট দ্য জিবিএস। আর জিবিএস এর তো একটা প্রিসিডিং হিস্ট্রি থাকে, যদিও অনেক সময় মিস হয়। তারপরে এটা অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস থাকে, এটাতে আস্তে আস্তে উপর থেকে নিচের থেকে উপরের দিকে চলে যায় এটা, এবং প্রক্সিমাল মাসেলটাই ইনিশিয়ালি ইনভলভ হতে পারে। ভেরি রিয়ারলি কিন্তু জিবিএস এ এটা ভেরিয়েন্টের উপর নির্ভর করে, যেখানে সাবজেক্টিভ সেন্সরি লস থাকতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিয়েন্ট বাউল ব্লাডার ডিস্টারবেন্স হয়। কিন্তু হিস্ট্রি এক্সামিনেশনে ভেরি ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম দ্য স্পাইনাল শক and GBS and also the spinal cord lesion, spinal shock due to falling a spinal cord lesion. Thank you very much, sir. আমি একটা লাইভ কোশ্চেন নিচ্ছি প্রফেসর ফিরোজ আহমেদ কুরেশি স্যারের স্টুডেন্ট ডক্টর ইউসুফ আলী। আমি আপনাকে অ্যালাউ করছি, ডক্টর ইউসুফ আলী আপনি আনমিউট হয়ে আপনার কোশ্চেনটা করতে পারেন।
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? ভালো আছেন জি। স্যার আমি মিডফোর্ডের স্যার 36 ব্যাচ স্যার, আমি আপনাকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পেয়েছি স্যার। আর স্যার আমার সৌভাগ্য হয়েছে স্যার, আমি যখন ফার্স্ট জব করি স্যার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে, তখন স্যার 8 মাসের মতো স্যার আপনার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম স্যার। আপনি আমাকে চিনতে পারছেন কিনা আমি জানি না স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমার বাবা আপনার পেশেন্ট ছিল স্যার। স্যার আমি স্যার খুবই ভালো লাগছে স্যার আপনাকে অনেকদিন পরে একটা ক্লাসে পেয়েছি। আমি স্যার আপনার প্রত্যেকটা ক্লাস স্যার করি স্যার। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি যেটা জানতে চাচ্ছি স্যার, আমি প্রায় এটা নিয়ে একটু ডাইলেমাতে ভুগি স্যার। আমরা স্যার যখন জিবিএস এর পেশেন্ট স্যার সাসপেক্টেড জিবিএস যখন করি স্যার, তখন স্যার আমাদের স্যার যে জিবিএস ডায়াগনোসিস করার জন্য যে টেস্ট গুলো স্যার আমরা সিএসএ বলি স্যার, সেই চেঞ্জ গুলো তো আসতে স্যার সময় লাগে স্যার 7-10 দিন। সেক্ষেত্রে স্যার আমরা এমআরআই করে আর্লি ডে 1 বা ডে 2 তে স্যার আমরা যদি লাম্বোসেক্টার স্পাইন বা যদি স্পাইনের এমআরআই করে স্যার কোনো ধরনের কোনো ক্লু বা কোনো ডায়াগনস্টিক কোনো স্যার আছে কিনা, আমি স্যার এটা একটু জানতে চাই স্যার। কারণ আমরা স্যার একটা হচ্ছে স্যার ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, আমি স্যার স্পাইনাল কর্ড কম্প্রেশন উইথ শক এক্সক্লুড করলাম, সেটা ঠিক আছে। এছাড়া স্যার জিবিএস এর কোনো স্পেসিফিক ফাইন্ডিং এমআরআই করে পাওয়া যায় কিনা, যেটা দিয়ে আমরা আর্লি স্যার বুঝতে পারি যে এটা গুলনবারি সিনড্রোম। থ্যাংক ইউ। প্রথম কথা হলো কি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট জিবিএস ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা প্রথমে মনে রাখতে হবে, জিবিএস একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। নো ইনভেস্টিগেশন ক্যান সাবস্টিটিউট ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইন কেস অফ এ জিবিএস। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ঠিক আছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রথম কথা হলো জিবিএস এর একটা মানে মেজরিটি অফ দ্য জিবিএস হ্যাজ গট এ ক্লিনিক্যাল প্রোফাইল onset to that of the progression. This is a very important one. Past history, that is a history of suggestive of GIT or respiratory tract infection, followed 7 to 10 days after the onset of the weakness, starting from the leg or upper. যে কোনো উপরের থেকে হতে পারে, নিচের থেকে হতে পারে। তো নিচের থেকে বেশি হয়, উপরের থেকে কম হয়। উপরের থেকে হলে পরে আই বল থেকে আরম্ভ হতে পারে, যেটাকে আমরা মিডলার ফিশার হিসেবে করি, অথবা মুখের থেকে হতে পারে, অথবা আপার লিম্ফ থেকে হতে পারে, লোয়ার লিম্ফ থেকে হতে পারে। যেটা এই দুই প্যাটার্ন, এই অনেক রকম প্যাটার্নই দেখা যায়। There is less involvement of the bladder and the bowel, and you will get less sensory loss. Sensory loss of the component, যেটা পাবেন, is a predominantly motor one. Is a predominantly motor one, weakness with loss of the reflexes and other. This is the lower motor type of the lesion. But investigation আমরা যদি বলি প্রথমে early stage of the GBS এ যদি আপনি if you do a NCS, it will be a normal one. পরিষ্কার কথা, এটা নরমাল, মেজরিটি ক্ষেত্রে এটা নরমাল পাওয়া যায়। যদি সিএসএফ ইউজুয়ালি এটা প্রোটিন বেশি থাকে, এটা সাপোর্টিভ after 7 days. So this is the MRI can be done. This is the thing, it is a polyradiculopathy. This is a very important one. This is a polyradiculopathy. So there is a polyradiculopathy. So if you have an MRI done with that of the radicals in front of you, and you will see the swelling of the radicals and others, both anterior and the posterior, especially the anterior one, then you can guess it may be a GBS, number one. Number two, it can differentiate you from a spinal cord lesion. That is, there is no cord lesion, and there is a nerve lesion which is periphery, that is just in the roots and the level, in this level. So there is swelling of the nerve, and there is increased enhancement in T2 images in case of in the nerve roots. In case of the GBS, this is more or less an early change occurring in the GBS in MRI. But remember, it is not the hallmark. Hallmark is your clinical finding. Sir. Thank you, sir. Thank you. Thank you, Dr. Yusuf, for your nice question. Now over to Professor A Hassan Chaudhury, sir. যদিও স্যার এই কোশ্চেনটা আনসার অলরেডি টাচ করেছেন, তো আমি আরেকবার একটু ইন্টেনশনালি করছি, সাথে আরেকটা কোশ্চেন ফ্ল্যাট করব। Sir, is it possible to occur weakness of both upper limbs without affecting lower limbs? শুধু আপার লিম্বস স্যার এফেক্ট করতে পারে কিনা? আর সাথে স্যার ব্লাডার ইনভলভমেন্টের মাধ্যমে লেশন কিভাবে পার্থক্য করতে পারবো? এই দুইটা কোশ্চেন স্যার একসাথে বললাম, যদি আপনি একটা আনসার অলরেডি করেই ফেলেছেন। এটা আপার লিম ইনভলভমেন্ট হতে পারে, ইট ইজ মে বি দ্য বিগিনিং অফ কোয়াড্রিপ্লেজিয়া। যদি সার্ভাইকাল কর্ডের যদি আমরা দেখি C5 এর উপরে লিশন এবং C5 to T1 এর মধ্যে লিশন হয়, তখন আর্লি স্টেজে বিশেষ করে সেন্ট্রাল কর্ড লিশন হয়, তখন কিন্তু উপরের আপার লিম ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু এটা গ্র্যাজুয়ালি প্রগ্রেসিভ কিন্তু কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যাবে। সুতরাং আর্লি স্টেজ অফ এনি কোয়াড্রিপ্লেজিয়া দেয়ার মে বি ইনভলভমেন্ট অফ দ্য আপার লিম। আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমরা বাউল ব্লাডার ইনভলভমেন্ট যদি আর্লিয়েস্ট হয়, তখন আমরা বলে অলরেডি এটা আমি দেখিয়েছি, ইন্ট্রামেডুলার লিশন or central cord lesion or maybe cerebral lesion that may cause earlier involvement of the cord lesion. A bowel bladder involvement.
থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন আমি এখানে দেখছি, প্যারাপ্লেজিয়ান ফ্লেকশন একজনে প্রশ্ন করছেন, আর প্যারাপ্লেজিয়ান এক্সটেনশন। এই কথার অর্থ হলো যখন কোনো প্যারাপ্লেজিয়া হয় তখন দেখা যায় এক্সটেনসর মাসেল গুলি বেশি এফেক্ট হয় এবং দেন দি ফ্লেক্সর মাসেল গ্রুপের মাসেল সে, তখন এই জন্য ফ্লেক্সর মাসেল গুলি কন্ট্রাকশন হয়। এই ঘটনাটা ঘটে সাধারণত পার্শিয়াল ট্রান্সেকশন অফ স্পাইনাল কর্ড, তখনই কিন্তু আমরা এটা প্যারাপ্লেজিয়ান ফ্লেকশন দেখতে পাবো। আর প্যারাপ্লেজিয়া অফ এক্সটেনশন কখন হয়? যখন দেখা যায় টোটাল ট্রান্সেকশন অফ দ্য কর্ড হয়, বোথ ফ্লেক্সর and extensor muscle both are affected and the extra perineal tract যে ফাইবার গুলি আছে এগুলি যখন এফেক্ট হয় তখন এটা প্যারাপ্লেজিয়া অফ এক্সটেনশন, যেটা আসলে নরমালি থাকে যেহেতু বোথ গ্রুপ অফ মাসেল এটা নিউট্রাল পজিশনে থাকে, এবং এখানে আমরা এই প্যারাপ্লেজিয়া অফ এক্সটেনশনটা পাবো যেখানে এক্সট্রা পিরামিয়াল মাসেল। সুতরাং এক্সটেনশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এক্সট্রা পিরামিয়াল ট্র্যাক গুলি ইনভলভমেন্ট হচ্ছে, আর ফ্লেক্সরের কথা মনে রাখতে হবে আমাদের পার্শিয়াল ট্রান্সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। এটা মনে একটা চ্যাট বক্সে প্রশ্ন দেখছিলাম আমি। স্যার আপনি স্যার আরো কোশ্চেন আপনি দেখে নিতে পারেন স্যার, কারণ মানে আমি একটা ডক্টর আমি একটা জিনিস অ্যাড করবো খালি, যে কোশ্চেনটা ছিল যে উইকনেস অফ দ্য আপার লিমস, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে যেটা মনে রাখতে হবে যে উইকনেস হলে পরে আপনাকে কিন্তু 5টা জিনিস খেয়াল রাখতে হবে। ইজ ইট অ্যান disease of the brain, that is upper motor, it is a spinal cord upper motor, or it's a lower motor, that is anterior horn or peripheral nerve, neuromuscular junction and muscle. সুতরাং আপার লিম্বের উইকনেস হলে যে লোয়ার লিম্বের উইকনেস হবে এমন কথা নাই। যেমন আপনি যদি দেখেন, ইফ ইউ হ্যাভ এ লিশন ইন দ্য brachial plexus, you will have an upper limb weakness, one upper limb weakness, that is monoplegia. If you have a stroke in the hand area, controlling hand area, it will be monoplegia. If you have a stroke in the genu of the in the internal capsule where it fibers bends, so you can have a monoplegia. So you determine whether this is a lesion of the upper motor, whether this is a lower motor. If it is the upper motor, is it in the spinal cord or is it the brain? And if it is the brain, where is the lesion? If it is the lower motor, is it in the anterior horn cell? Is it in the nerve root? Is it in the peripheral nerve? Is it in the neuromuscular junction, or is it in the muscle? So you just categorize this as per clinical information, then go for the investigation. Thank you. Thank you very much, sir. Arekta question to Professor Firoz Ahmed Quraishi, sir. Sir, can you do any bedside confirmatory test to diagnose spinal cord lesion? Kono bedside confirmatory test ki sir ei byapar ache? অবশ্যই স্পাইনাল কর্ড লিশনের আমি তো আগেই বলেছি যে স্পাইনাল কর্ড লিশনে আপনাকে 3টা হিস্ট্রি বাদ দিয়ে, হিস্ট্রি যদি আমি অ্যাসাইড রেখে দিলাম, আপনার এক্সামিনেশন যেহেতু কোশ্চেনটা আছে, এক্সামিনেশন ইজ 3. নাম্বার 1 ইজ মোটর, নাম্বার 2 সেন্সরি, নাম্বার autonomic. Spinal cord lesion is usually manifested by a level. It will have a motor level, it will have a sensory level, it will have an autonomic level. খুব পরিষ্কার কথা। হ্যাঁ, মোটর লেভেল যদি আপনি দেখেন, আমি আপনাকে খুব ছোট এক্সাম্পল দিই, the reflexes are exaggerated below the level of the lesion. Suppose you get a bicep reflex exaggerated, all reflexes bicep exaggerated, that the lesion is above C5. You get tricep reflex exaggerated, but bicep reflex is normal, that is C7 exaggerated, C6 normal, that is the lesion is above C7, it is at the level of the C6. That is in between this level. So this is a motor level. So this is a very important one of the confirmatory. Number 2 is sensory. When you get a sensory level in the trunk or in the limbs or others, when you get a sensory level in the trunk, that is you are sure that the patient has got a sensory level, and above this level you will get a area of the hypoesthesia or hyperesthesia. Then you will get the normal sensory level. So this is the one of the sensory. Number 3 is the autonomic. You can get autonomic level. Autonomic name is the bladder and the bowel involvement, and number 2 is the sweating. You can just put a spoon and just roll it down the skin. You can get it, or in the back, you can scratch the back, and you can have an triple response. When at the level, below the level, you will get no response. So this is the very simple one. When you get these three, you get the sensory level, motor level, and autonomic level. You just go for the anatomy, that this is in the T1 or T2 or T3. You have an MRI,
or other investigation done to relevant to that history, and we'll get the etiology. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে ফেসবুক লাইভ থেকেও একটা কোশ্চেন নিতে হচ্ছে, কারণ ওইখানে যেহেতু দর্শকরা কোশ্চেন করছেন, আর এরপরে আমি দুইটা লাইভ কোশ্চেন অ্যালাউ করবো, আর ডাক্তার মাসুদ রানা, ডাক্তার কায়সার আপনাদেরকে অ্যালাউ করলে আপনারা কোশ্চেন করবেন। স্যার লাইভে একটা কোশ্চেন আছে, ওভার টু প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যার। স্যার, হাউ টু ডিফারেন্সিয়েট কম্প্রেসিভ ফ্রম নন কম্প্রেসিভ স্পাইনাল কর্ড লেশন? নন কম্প্রেসিভ এবং এটা আমি আগে দেখিয়েছি, এটা ডিপেন্ড আপন দ্য কজ অফ দ্য লিশন। আর কম্প্রেসিভটা সাধারণত দেখা যায় ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ড আসে, এই জন্য এটাতে দেখা যায় আমাদের অ্যাট দ্য লেভেল অফ দ্য লিশন আমাদের একটা মোটর লিশন পাই, আমরা সেন্সরি লেভেল পাই, এবং বাউল বাল্ডার ডিস্টারবেন্স পাই কিন্তু অনেক পরে। আর নন কম্প্রেসিভে সাধারণত কোনো পেইন থাকে না, ইউজুয়ালি সাধারণত এগুলি পেইনলেস থাকে, কিন্তু কম্প্রেসিভে পেইনফুল থাকে এবং স্পাইনাল কর্ড টেন্ডারনেস থাকে, অনেক সময় আমরা গিব্বাসও পেয়ে যাই। সুতরাং এইভাবে দেখে আমাদেরকে ক্লিনিক্যালি সিমটম অ্যান্ড সাইন দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো কোনটা কম্প্রেসিভ, এবং হিস্ট্রি তো অবশ্যই লাগবে, কিন্তু আমরা পেইন, স্পাইনাল এক্সামিনেশন এবং মোটর লিশন এবং বাউল ইনভলভমেন্ট দেখেও আমরা কিন্তু এটা পার্থক্যটা করতে পারবো। থ্যাংক ইউ স্যার। শিওর স্যার, শিওর স্যার। One addition, আপনি যদি কম্প্রেসিভ স্পাইনাল কর্ড লিশন চিন্তা করেন, ফার্স্টে আপনি বাইরের থেকে ভিতরে আসলে পরে দেয়ার ইজ ভার্টিব্রাল বডি, একটা ভার্টিব্রাল বডি আছে, দেয়ার ইজ ডিস্ক, সো দেয়ার ইজ সাম ডিজিজ অফ দ্য ভার্টিব্রাল বডি, দেয়ার ইজ সাম ডিজিজ অফ দ্য ডিস্ক। আর একটু ভিতরে গেলে পরে আপনি ডুরা ম্যাটার পাবেন, সো some will have an extradural lesion, some will have an intradural but extramedullary, that is outside the spinal cord lesion. So dura matter এই পাশ ও পাশ দুই পাশে লিশন থাকতে পারে, তারপরে উইদিন দ্য স্পাইনাল কর্ডের লিশন থাকতে পারে। এই তিন ধরনের কম্প্রেসিভ লিশন সাধারণত হয়। যেটা যদি বাইরের থেকে লিশন হয়, কম্প্রেসিভ লিশন ফ্রম দ্য আউটসাইড, প্রফেসর হাসান যেটা বললেন যে ফার্স্ট ভার্টিব্রাল বডি কিংবা they will first involve the nerve radicals, so you will have a radicular pain. You will have the radicular pain coming from the backward to front or front to backward. So this is the one of the important symptom. You have the differentiation. Then other things that has been well narrated by Professor Hassan. I don't want to debate. Thank you. Okay, Dr. Masood Rana, আপনার কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন প্লিজ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার স্পাইনাল শকের উপরে। স্যার যে স্পাইনাল শকের ক্ষেত্রে স্যার যদি প্যারাপ্লেজিয়া হয়, সেক্ষেত্রে স্যার যে অ্যাঙ্কেল জার্ক, নি জার্ক, প্লান্টার রিফ্লেক্স, স্যার এটা কোনটা আগে যাবে, আবার যখন রিভার্স হবে তখন কোনটা আগে ফিরে আসবে? স্যার এরকম কোনো স্যার প্যাটার্ন আছে কিনা, যে কোন রিফ্লেক্সটা আগে লস হবে, আবার যখন শকটা রিভার্স করবে তখন স্যার কোন রিফ্লেক্সটা আগে ফিরে আসবে? স্যার এটা একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, মনে হয় ফিরোজ ভাই বলেন, আপনি বলেন। আমি যদি অ্যাড করতে হয় করবো, না হলে আপনি বলে দেন। এটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, তবে এরকম একটা প্যাটার্ন আছে। অ্যাঙ্কেল জার্ক মনে হয় আর্লিয়েস্ট লস হয়, আর এই প্ল্যান্টারটা আর্লি চলে আসে। এখানে দুটা জিনিস আছে, এক নম্বরের মনোসাইন্যাপটিক রিফ্লেক্স, একটা পলিসাইন্যাপটিক রিফ্লেক্স। এই দুই রিফ্লেক্স আছে। তো এই দুই রিফ্লেক্সের মধ্যে প্রথমে যে জিনিস আছে সেটা হলো কি, যে যাওয়ার ক্ষেত্রে মোটর প্লাস এ সেন্সরি সবগুলাই প্রায় কাছাকাছি যায়, দেয়ার ইজ ভেরি লিটল ডিফারেন্সিয়েশন করা আসলে খুব মুশকিল হয়ে যায়। আসার সময় যেটা আসে সেটা হলো ইট ফার্স্ট কাম দ্য মনোসাইন্যাপটিক রিফ্লেক্সেস, যেমন সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো চলে আসে আগে। যেমন আপনি যদি ধরেন নিচের লোয়ার লিম্বের ক্ষেত্রে লোয়ার এ থেকে অ্যানাল রিফ্লেক্স চলে আসবে, হ্যাঁ, বাল্বো ক্যাভার্নাসাস রিফ্লেক্স চলে আসবে, এইগুলা আগে আসে। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে নি, অ্যাঙ্কেল, এটা অ্যাঙ্কেল জার্ক সবচেয়ে শেষে আসে, স্পাইনাল শকে অ্যাঙ্কেল জার্ক শেষে আসে। এবং এটা হলো সাধারণত এরকম প্যাটার্ন ফলো করে। কোনো কোনো ক্ষেত্রে এরকম প্যাটার্ন ফলো নাও করতে পারে, তবে বেসিক্যালি যে সবাই মানে এই যারা করেছে তাদের যে আগে মনোসাইন্যাপটিক রিফ্লেক্স আসবে, তারপর পলিসাইন্যাপটিক গুলো পরে আসবে। দিস ইজ দ্য মোর অর লেস এ নাটশেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার, আপনি কি আর কোনো কমেন্ট করবেন? না, ঠিক আছে স্যার। আরেকটা অনেকের কোশ্চেন আছে স্যার পটস ডিজিজ নিয়ে। স্যার মানে পটস ডিজিজ উইথ প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, সার্জারি প্লাস এনটিটিবি বেটার অর অনলি এনটিটিবি এনাফ? প্রফেসর ফিরোজ কুরাইশি স্যার। এটা তো আসলে বেসিক্যালি পটস ডিজিজের সঙ্গে যদি বেসিক্যালি পটস ডিজিজ আর পটস প্যারাপ্লেজিয়া দুটো কিন্তু এক জিনিস।
পটস ডিজিজ হচ্ছে যে বেসিক্যালি দ্য ডিজিজ অফ দ্য ভার্টিব্রাল কলাম বডি এতে। আর পটস প্যারাপ্লেজিয়া হচ্ছে যে এইটা অ্যাবসেসটা যখন কম্প্রেশন করলে পরে তখন এই যে প্যারাপ্লেজিয়া হয়। কম্প্রেসিভ স্পাইনাল কর্ড লিশন ইজ ভেরি ডেঞ্জারাস। ফার্স্ট থিং ইজ দ্যাট। So you must relieve the compression. This is a basic principle. You must relieve the compression. আগে আপনাকে দেখতে হবে, কারণ আপনি যদি কম্প্রেশন না রিলিভ করেন তাহলে কি হবে? স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাই কিন্তু প্রফেসর হাসান একটা খুব মূল্যবান কথা বলেছে যে স্পাইনাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি ইজ 1, posterior is 2. So 1, এই 1 এর উপরে যদি চাপ পড়ে, সামনের দিক থেকে চাপ পড়লে পরে যে জিনিসটা হবে তখন compromised হবে সার্কুলেশন। স্পাইনাল কর্ড একবার সার্কুলেশন কম্প্রোমাইজড হয়ে গেলে পরে কিন্তু রিকভারি উইল বি ডিলেড। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নাম্বার 2, এই ব্লাড সাপ্লাই গুলো সবসময় ইজ রিইনফোর্সড বাই দ্য রেডিকুলার আর্টারিজ, লাম্বার, তার অ্যাবডোমিনাল আউটার থেকে আসা রেডিকুলার আর্টারি। এই রেডিকুলার আর্টারি গুলোও কিন্তু খুব বেশি মানে শক্ত তা না, একটা বাদ দিয়ে। তো যার ফলে আমাদের কাছে যদি মনে হয় যে compression is larger one and compression, it is compressing the spinal cord, you get the sign symptom of the spinal cord compressive disease, so you go for both. Have a neurosurgical consultation, go for combined antitubercular therapy together with the decompression of the compression, that is a decompression of the paravertebral abscess. This is one. Thank you. Sir, arekta question, sir. What are the causes of recurrent spastic paraplegia? এই ব্যাপারে কি স্যার কোনো কমেন্ট করবেন? না, কোনো কমেন্ট না, কারণ এটা প্রফেসর হাসান অনেকবার বলে দিছে, আমি আর এটা রিপিট করতে রাজি না। হ্যাঁ, স্পাইনাল এমএস এটা অনেকবার বলেছে। সুতরাং আমি এখানে দুটা কথা উল্লেখ করতে চাই। রিকারেন্ট এরকম প্যারাপ্লেজিয়া অথবা এখানে আমাদের মেডিকেলি, আমি সার্জিক্যাল কজ গুলো বাদ দিয়ে মেডিকেল কজের ভিতরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি যে আমাকে প্রথমে যে জিনিসটা দেখতে হবে অন দা মানে বেসিস, দ্যাট ইজ দা whether the lesion is confined to 1 or 2 segment or more than 3 segment. This is a very important one because more than 3 segment স্পাইনাল কর্ড কতগুলা মেডিকেল ডিজিজ হয়, যে মেডিকেল ডিজিজ গুলা ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, এর মধ্যে এক নাম্বার হচ্ছে এনএমও স্পেকট্রাম ডিসঅর্ডার এন্ড অ্যান্টিমক ডিজিজ। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে আগে ডায়াগনোসিস হতো না, এখন আমরা প্রায় এগুলা করি, যার ফলে একটা ডায়াগনস্টিক উঠে আসে। তো দে কজেস ভেরি রিকারেন্ট অ্যাটাক, ভেরি রিকারেন্ট, sometimes very much painful and sometimes very much resistant to the conventional treatment. So this is a very important one. So we must consider whether the lesion is more than 3 segment or less than 3 segment. If it is more than 3 segment, you consider NMO, MOG or NMO spectrum, that is either SLE to that of the sarcoid. Thank you. প্রফেসর এম হাসান চৌধুরী স্যার, আপনি কি আর কোনো কোশ্চেন আপনার কি মানে পছন্দ আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে প্রবলেমটা আমি দিছিলাম পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, ওই একটা সিনারিও, জি স্যার, ওইটার কেউ উত্তর দিবে কিনা? আমরা স্যার একটু উত্তরটা অফার করি স্যার সবার কাছে। হ্যাঁ, কেউ উত্তর দিতে চায় কিনা? যারা উত্তর দিবে ওদেরকে প্রাইজ দেওয়ার জন্য রেডি রাখতে পারেন একটা। ঠিক আছে স্যার, দেখি কি বলে স্যার। স্যার আপনি একটু চ্যাট বক্সে আপনি দেখেন স্যার, আপনাদের আনসার গুলো একটু দেখি স্যার। আমরা সিনারিওটার আনসার চাচ্ছি আমরা এখন একটু। হ্যাঁ, টু পসিবল কজেস অফ প্যারাপ্লেজিয়া ছিল ওই সিনারিওতে। স্যার একটু চ্যাটে দেখেন স্যার, তাহলে একটু আনসার পেয়ে যাবেন। দেখি অ্যাকুয়ার ট্রান্সভার্স মাইলাইটিস এক্সপ্লেইন করতে হবে কিভাবে হলো, এটা কি কারণে হলো। আচ্ছা, আমি তাহলে স্যার যারা করছে তাদের দু একজনকে একটু আমি, হ্যাঁ, কেউ যদি ইন্টারেস্ট হয় ওদেরকে দেন, কেউ যদি। ওকে স্যার, আমরা অ্যালাউ করতেছি। ডক্টর আহমেদ ফয়সাল আব্বাস। আসসালামু আলাইকুম স্যার। বলেন, আপনি যে কোশ্চেনের আনসার দিবেন। My first my differential diagnosis, it's a case of SLE with post-vaccination transverse myelitis, and my second differential diagnosis is POTS disease, tuberculosis, POTS disease. স্যার আরো কি অ্যালাউ করব? এখানে আর কি কারণে হইতে পারে? একটা তো আমরা ভ্যাকসিনেশন দেখলাম, পোস্ট ভ্যাকসিনেশন ট্রান্সভার্স মাইলাইটিস। আরেকটা কারণ হতে পারে স্যার SLE itself may cause transverse myelitis. SLE itself কিন্তু একটা ট্রান্সভার্স মাইলাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে
সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ হিসাবে, আরেকটা হলো ভ্যাকসিন, আরেকটা হলো অ্যাসিলি, যেহেতু একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, দেয়ার মে বি সেকেন্ডারি পটস ডিজিজও হতে পারে। আরেকটা হলো মানে এটা লং টাইম স্টেরয়েড যদি পাই, এটাও পটস এর জন্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আরেকটা হলো যদিও ইয়াং কিন্তু তার যদি অস্টিওপোরোটিক কলাপস হয়ে যায়, এটাও কিন্তু তার একটা কারণ হইতে পারে। তাহলে ফোর ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস, কি কি পরীক্ষা করবেন এখানে? Sir, to reach the diagnosis, we can do at first MRI of the dorsal spine. Then we can do chest X-ray preview, MT test for tuberculosis, and yeah, if the and CSF করবেন, CSF? This is very important. না, এখানে সিএসএফ আমি করতে যাচ্ছি না। সিএসএফ FNAC করবেন, FNAC? আমি স্যার এখানে একটা কথা বলতে, যদি আমি এখানে কোনো অ্যাবসেস পাই, মানে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস পাই, তাহলে সিটি স্ক্যান এবং সিটি গাইডের এফএনএসি করতে পারবো। মানে ঠিক আছে, আপনি প্রথমে এক্সরে স্পাইন করবেন, এক্সরে সিম্পল এক্সরে স্পাইন করতে পারেন, সিটি স্ক্যান করতে পারেন, এমআরআই করতে পারেন, আর অন্যান্য সাপোর্টিভ যে টিবি ডায়াগনোসিসের জন্য ওগুলি আপনি যে দরকার হয় টিবির যে সমস্ত। হ্যাঁ, কারণ এটা তো আসলে এফসিএস পরীক্ষার প্রশ্ন ছিল গত জানুয়ারি 2022 সালের রিটার্ন কোয়েশ্চেন ছিল এটা। ঠিক আছে, থ্যাংক ইউ, মোটামুটি ভালোই আনসার দিয়েছেন। স্যার উনি এমনিও একটা ডেভিডসন ডিজার্ভ করে, তাহলে আপনি একটু আমাকে ইনবক্স করে রেখেন, আপনাকে পাঠিয়ে দিব একটা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকের সেশনের কারণ আর আসলে কোশ্চেন নেওয়া সম্ভব না, অলমোস্ট 2 আওয়ার হয়ে যাচ্ছে। একটা খালি একটু অ্যাড করবো। আমি একটা কোশ্চেন দেখলাম, হ্যাঁ, একজন কোশ্চেন করেছেন যেটা, সেটা হচ্ছে যে এটা আমি একটু মানে করে দিই। উনি কোশ্চেন ইজ কোয়াইট ইন্টেলিজেন্ট, আমার কাছে এটা মানে একটু দৃষ্টি আকর্ষণ করলো। যে সে হলো যে why there is involvement of the posterior column in vitamin B12 deficiency. এটা একটা বোধহয় কোশ্চেন ছিল কারণ, হ্যাঁ, আমার একবার মনে হলো যে দেখলাম। তো বেসিক্যালি আমি হয়তো উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করব, কারেক্ট হবে কিনা বলতে পারবো না, আমি কিন্তু এক্সাক্ট কারণটা আমি নিজেও জানি না, এখানে খুব পরিষ্কার। হ্যাঁ, যেটা হলো আমার কাছে যেটা মনে হয় যে there are two types of the nerve fiber, sensory nerve fiber, that is number 1 is myelinated fiber, number 2 is non-myelinated fiber. Non-myelinated fiber, that is they carry the pain and light touch, and myelinated fiber that carries the sense of position and sense of vibration. That is the posterior column. It is heavily myelinated fibers. So the posterior column is affected, as vitamin B12 is very much essential for the structure of the myelin sheath. Myelin sheath যে structure, সেই structure জন্য vitamin B12 is one of the raw material to be supplied. So when there is deficiency of the vitamin B12, there is deficiency of the myelin sheath, and when there is deficient myelin sheath, there is involvement of the posterior column first. এটা হলো আমার উত্তর। এখন এটা কতখানি কারেক্ট হয়েছে বলতে পারবো না ঠিক। প্রফেসর এম হাসান চৌধুরী স্যার কি চ্যাট করবেন এখানে? না, আর কিছু অ্যাড করতে চাই না, আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে। তো স্যার প্রথমে স্যার আমি আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আসলে স্যার আমরা আপনি অডিয়েন্সের রেসপন্স দেখেই বুঝছেন যে আসলে তারা কত খুশি। তো আমরা আশা করছি স্যার আপনি এখন থেকে নিয়মিত আমাদের সাথে যোগদান করবেন। আর আপনাকে স্যার অশেষ ধন্যবাদ জানাই। আমি এখন আমাদের আজকের সেশনের চেয়ারপারসন, যার সাথে আমাদের আগামীকালকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দেখা হবে, রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল। স্যার এখন আসলে একসময় বার্সেলোনা ছিলেন, এখন স্যার যেতে যেতে লিভারপুলে চলে গিয়েছেন, কোনো অসুবিধা নেই। আমি এখন প্রফেসর ফিরোজ আহমেদ কুরাইশি স্যারকে আজকের সেশনটা কনক্লুড করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Thank you very much. I must thank Professor Hassan. I already told that he is very good friend of mine. So he has got very experience, hand also experience in giving the very good lectures and others. He has mentioned and he has elaborated the paraplegia very well, and everybody has been benefited. And I first told that he has made us hero from zero. This is a very important one. I must thank the audiences. This is very because if there is no audience, the whole of this scenario or whole of this
effect or event will be it will not have a very good result. So audiences must be thanked very nicely. And I must thank the BD physician for the nice arrangement, because I have attended many of these scientific seminar as a panelist and also as a speakers, and also I saw the very enthusiastic reflexes from the audience. This is very important one. If the audience is not interactive, then the whole of the session goes into the wrong. So the BD physician, they must have the thank for their audiences. And lastly, I thank Dr. Hassan for his nice collaboration and nice intellectual and also the organization capacity. This is a very important one, because organization capacity is a very rare quality of the character.